20 মিনিট আগের ফ্ল্যাশব্যাক। ওরা ক্যাবিনে ঢুকে বাবা দেখে অবাক। এখানে কেন এসেছেন? আসলে এই যে দেখছিস এনাকে, চিনিস এনাকে? কে উনি? কি তার পরিচয়? আব্বু উত্তেজিত হয়েও না। সুরুজ আহমেদ, আহমেদ গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক। আব্বু আর ভাইয়া রাগে শেষ, কারণ তাদের এত কাছের মানুষদের এমন অবস্থা করেছে, তবে রাগ কন্ট্রোল করে আছে। রায় ভাই, আমি চাই আমার ছেলের সাথে তোর মেয়ের বিয়ে হোক। সম্ভব না। এই যে এই বন্ধু, যার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে আগেই হয়েছে এবং তাদের তুলে নেওয়ার পালা এখন। রাব্বি, রিফাত, রাব্বি বাবা অবাকের চরম পর্যায়ে। রাব্বি কি করবে বুঝতেছে না, কিছুই করার নাই। তারপর এই যে সকল সম্পত্তির দলিল আর আমরা যা করেছি তার জন্য খুবই দুঃখিত। আমাদের ক্ষমা করে দিয়েন, টাকা পয়সার লোভে এমনটা করেছি। ঠিক আছে, চলে যান এখান থেকে, আর যাতে না দেখি আমার সামনে। আর একটা সুযোগ দেওয়া যায় নাকি? মানুষের মতো মানুষ হয়ে চাকরি করো, তারপর সামনে আসিস, মাফ করে দিব। তারপর তারা বেরিয়ে গেল। এখন বর্তমান। যাই হোক, দেরি করে হোক, বুঝিত হয়েছে। তবুও বিষয়টা মানতে পারছি না। কেন? কারণ রিফাত এত জেদি কি করে হলো আমার বিশ্বাস হচ্ছে না। আঙ্কেল, বাপেরও বাপ থাকে। এমন কারোর সাথে বাহানা করতে গিয়ে হয়তো এখন বুঝতে পারছে। হয়তো বাবা। যাই হোক, যা খুশি হোক, আজ কিন্তু আমাদের বাসায় যাচ্ছে। আঙ্কেল সুস্থ হওয়ার আগ পর্যন্ত সবাই সেখানে থাকবেন। কিন্তু পুরোটা বলতে না দিয়ে থামিয়ে দিলাম। কোনো কিন্তু না, যাবেন মানে যাবেন। আচ্ছা। তারপর কিছুক্ষণ কথা বলে আমাদের গাড়ি করে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। অনেকে ভাবছেন কিভাবে রিফাত আর রাব্বিদের পরিবর্তন হলো, তাই না? তাহলে চলুন ফ্ল্যাশ ব্রেকে ঘুরে আসি। আফিয়ার বাবার সাথে দেখা করে ফেরার সময় ওদের কথা মাথায় এলো। তখন চিন্তা করলাম, এভাবে হবে না। এক অপরিচিত ভিন্ন লোক ফোন দিল রিফাতকে। হ্যালো, কে? আমি যেই হই সেটা জেনে লাভকে, কাজের কথা আসি। বল, কি বলবি? নীলাদের সম্পত্তি ও সবকিছু ফেরত দিয়ে ওদের থেকে দূরে থাকাই তোর জন্য ভালো হবে। হাসাইলি? তুই জানিস আমি কে? প্রশ্নটা করে খুব বড় ভুল করে ফেলেছিস। তোর সাথে মিটিং ফিক্স 20 মিনিট পর। গেট রেডি বাডি। ভুলেও সামনে আসিস না, তাহলে মেরে ফেলবো। দেখি কে কাকে মারতে পারে। ওর জবাবের অপেক্ষা না করে কেটে দিল ফোন। একটা কল করলো আর সব কিছু বুঝে দিলাম। অপরদিকে রিফাত ভাবছে আর হাসছে যে কোন বোকা আমাকে ধমকায়। ফোন কাটার 5 মিনিট পরেই ও যেখানে থাকে সেখানে রক্তের বন্যা বয়ে যায়, কারণ চারপাশে দিয়েই মেশিন গান চলছে। রিফাতও কল্পনা করতে পারে নাই 2 মিনিটের মধ্যে ওখানে থাকা রিফাত বাদে 25 জন লোক শেষ। রিফাত এখন ভাবছে তাহলে কি ফোন কল সত্যি ছিল, কিন্তু কে করেছিল এইসব ভাবছে। আর তার সামনে কালো শুট পরা কিছু লোক দাঁড়ায়। গুলি চলার সময় রিফাত বসেছিল আর লোকগুলোকে দেখে উঠে দাঁড়ায়। আর আপনারা কারা? এখানে কি চাই? তোকে চাই, চল। কোথায়? এত কিসের কথা, চল আমাদের সাথে। রিফাত আর কথা বাড়ালো না, ওদের সাথে গাড়িতে গিয়ে উঠে পড়লো। আর গাড়ি 10 মিনিট পর একটা পুরনো গোডাউনের সামনে গিয়ে থামলো। ওরা নামলো আর কয়েকজনকে ভেতরে নিয়ে গিয়ে চেয়ারে বসালো আর এক গ্লাস পানি দিল। রিফাত অনেক কিছু জিজ্ঞেস করেছে, কিন্তু উত্তর একটাই, বস বলবে। হ্যাঁ বাড়ি। কে কে আপনি? বলছিলাম না নীলাদের থেকে দূরে থাকতে। কি বললে তুই? কে তা আমি জানি না। এবার বল তুই কে? ভাই, ভুল হয়ে গেছে, এবারের মতো মাফ করে দিন। অপরিচিত লোকটি মাস্ক সরাতে রিফাত 100 ভোল্টের শক খেলো, কারণ লোকটি ছিল স্বয়ং আমি। আমাকে দেখে তো তুই? হ্যাঁ আমি। আমাকে কেন এনেছিস? আর কে তুই? আমি কে জানার পরে পর্যন্ত কোনো মাফিয়া বেঁচে রয়নি। তুই কি যোগ দিবি নাকি? মানে? আমি নাম, এই রহস্যের নামটা পরে জানলেন। এত উতলা হলে কি চলবে নাকি? নাম শোনার সাথে সাথে রিভার চেয়ার থেকে সোজা পায়ে পড়ে গেল। আর ভাই, আমাকে মাফ করে দিন,
আপনি যা বলবেন তাই করব। তাই নাকি? হুম। তা কি জানি বলছিলি, তুই কে? এটা যদি জানতাম তো কি। না ভাই, আমার ভুল হয়ে গেছে, এবারের মতো ক্ষমা করে দিন। শোন, ক্ষমা করব, তবে আমার কয়েকটা কথা যে তোর রাখতে হবে। কি কথা ভাই? তোকে সেসব কিছু ফেরত দিতে হবে। আর মাফিয়া হয়েছিস ঠিক আছে, কিন্তু শুধু গুন্ডামি আর পাওয়ারের খারাপ ব্যবহার করতে পারবে না। ভাই আমি রাজি। বাহ, গুড বয়, যা তাহলে। আচ্ছা। আর একটা কথা, আমি কে, কি পরিচয়, কিভাবে কি, কেন ফেরত দিবি, এসব কেউ জানতে যাতে না পারে। যদি জানে তাহলে পরের দিন সূর্য যে আর দেখতে পারবে না। আচ্ছা ভাই। তারপর কি হলো তা তো আপনারা জানেন। ফ্ল্যাশব্যাক বলতে বলতে বাসার মাঝে এসে পড়েছে। বাসায় এসে সবাই ফ্রেশ হলাম। আম্মু, আন্টি, ভাবি রান্নাঘরে, নীলাও গেছিল কিন্তু চলে এসেছে। এভাবে রাতে সবাই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে বুকের মাঝে ভারী কিছু অনুভব করলাম। আর চেয়ে দেখি নীলা বুকে ঘুমিয়ে আছে। এই ওঠো। একটু পর। উঠবো নাকি ধাক্কা দেবো? কি হয়েছে? কিছু হয়েছে মানে? তুমি আমার রুমে আমার বুকে কেন ঘুমিয়ে আছো? আর কখন আসছো? কেন, অন্য কেউ আসতো নাকি? আমি কি তা বলছি নাকি? তাহলে? আর এখনো বিয়ে হয় নাই, আর বাসা ভর্তি মানুষ। তোমার কি কোনো আক্কেল টাক্কেল নেই? কেউ দেখে ফেললে কি হতো? আমি আমার বরের বুকে মাথা রেখে ঘুমাইছি, তাতে কার কি? কারণ কি? আর কিছু বলতে না দিয়ে চার ঠোঁট এক করে দিল। কিন্তু বিপদ ঘটলো তখন হঠাৎ ভাবির আগমন। আমি কিন্তু কিছুই দেখিনি। ভাবির কথা শুনে দুজনের লজ্জায় দুদিকে চলে গেলাম। আর বাহ, বিয়ের আগেই এত রোমান্টিক, বিয়ের পর না জানি কি হয়। কি বলবো, লজ্জায় শেষ। মেয়েটা পারে বটে, দরজা খোলা রেখে এসব। আরে ভাবি, খিদে লেগেছে, চলো তো। এত সুন্দর মিষ্টি খেলা, তাও পেট ভরে নাই। ওইদিকে নীলা এই কথা শুনে দৌড়ে চলে গেছে আমাকে এখানে রেখে। আমি দৌড় দিয়ে ফ্রেশ হতে বাথরুমে চলে এসেছি। আমি ঠিক বুঝতে পারছি ভাবি এখন থেকে প্রতিদিন এটাই বলবে আমাকে। হায় আল্লাহ, এ কোন বিপদে বললাম। ফ্রেশ হয়ে খাবার খেতে গেলাম। সবাই বসে বসে খাবার খাচ্ছি। তখন নীলা ওর পা দিয়ে আমার পায়ে দিল এক চিমটি। আমিও ও করে উঠলাম। সবাই বলে কি হয়েছে? আমি বললাম জিহ্বাতে কামড় লাগছে। আর কি বলবো, সত্যি বললে ইজ্জত শেষ হয়ে যাবে। তাই একটু পানি খা। আম্মু, পানি না, মিষ্টি দাও। পানি কি খাবো? গলায় আটকে গেছে ভাবির কথা শুনে। কাঁচতে কাঁচতে কোনোরকম খেয়ে উঠলাম। তবে নীলা দেখে লজ্জায় পড়ে আছে। তারপর খাওয়া দাওয়া করে ভার্সিটি চলে গেলাম। অনেকদিন পর সবার সাথে দেখা। সবাই তো নীলার সাথে আমাকে থেকে চমকে গেল। এটা কিভাবে হয়? কি রে, আজ তোরা একসাথে কিভাবে? চল, তোদের আজকে ট্রিট দেব। তা কোন খুশিতে দিবি মহারাজ? আগে তো চল। আরে ওই যে খুশিতে দেখ খাওয়াচ্ছে, এটাই বড় না হলে পরেরটাও পাবো না, চল। গুড গার্ল। তারপর সবাই রেস্টুরেন্টে ঢুকলাম আর সবাইকে বললাম যে যা মন চায় অর্ডার কর। টাকা হবে তাও তোর কাছে? আব্বে সালা, তুই আগে খাবি তো নাকি? রিয়াকেও ফোন করে এখানে আসতে বলেছে। আমার একটা বন্ধুর একটা গার্লফ্রেন্ড। সবাই বসে আছে। এই যে দেখতেছেন নাকি, উনি হচ্ছে আমার হবু মিসেস। মজা নিস না তো। সত্যি। তুই না নীলুকে ভালোবাসিস? আরে শুন তো। কি? নীলা হচ্ছে আমার সেই ছোট্টবেলা ভালোবাসা নীলু। তারপর ওদের সবকিছু খুলে বললাম। সবাই শুনে অনেক খুশি। আর নীলাও আগের ব্যবহারের জন্য ক্ষমা করে দিয়েছে। তারপর খাওয়া দাওয়া করে বিল দিয়ে উঠলাম। ভার্সিটির জন্য বের হলাম। ভার্সিটিতে বসে ক্যাম্পাসে বসে আড্ডা দিচ্ছি। হঠাৎ দুটো গাড়ি থেকে 7 থেকে 8 জন লোক নেমে আমাদের কাছে এসে কিছু না বলেই যা শুরু করলো তাতে মাথা পুরো গরম হয়ে গেল। লোকগুলো আমাদের কাছে এসেই হঠাৎ নীলার হাত ধরে টানতে শুরু করলো। এতে তো পুরো মাথা গরম হয়ে গেল আমার। আমি ওই লোকটার হাত ধরে, কি ভাই, কি সমস্যা? দেখ, আমাদের কাছে বাধা দিস না, তাহলে তোর সমস্যা হবে। ওদিকে নীলা হাতের ছাড়া পেয়ে আমার পিছনে ঢুকেছে। বাধা দেব না মানে? চেনা নাই জানা নাই আমার সামনে আমার হবু বউকে নিয়ে চলে যাবার আমি দেখবো?
দেখ আমি কে, কি করতে পারি তোর ধারণা নেই। তাই নাকি? হাসতেছিস কেন? আমি এই শহরের ডন। রিফাত আমার আন্ডারে কাজ করতো। তাই নাকি? তা ডন ভাই, আপনি নীলাকে টানছেন অবশ্যই কোনো কারণ আছে। টাকা পেয়েছি মোটা তুলে নিয়ে যাওয়ার জন্য। আমি শুধু একটা মুচকে হাসি দিলাম। তুই চাইলেও তোকে দেব, এখানে ঝামেলা করিস না। ভাই একটু ওদিকে চলেন, একটু ব্যক্তিগত কথা আছে। মারামারি করে সমস্যার সমাধান করতে পারবো, কিন্তু এখনো তা করা যাবে না। তা ঠান্ডা মাথায় বললাম। ঠিক আছে চল। এখন সে আমার কাঁধে হাত দেখেছে। আমরা একটু দূরে গাছের নিচে চলে আসলাম। আশেপাশে কেউ ছিল না। আচ্ছা তুই জানিস আমার কাঁধে হাত রাখার পরিণাম কি হতে পারে? কে? মৃত্যু। আশাইলি তুই মারবি আমাকে? তুই কি এর নাম শুনেছিস কখনো? দেখেছিস কখনো? না। আজ তাহলে দেখে নে, তোর সামনে দাঁড়িয়ে আছে। মজা করছিস তুই? ওকে তাহলে দেখ মজা নাকি সত্যি। তবে দেখার পর স্বাভাবিক আচরণ করবি। তোর এখনো মরার সময় হয় না, আর স্বাভাবিক না থাকলে তুই এখানেই শেষ। দেখ পা। ওর পুরোটা বলার আগে শুধু মাথা দিয়ে ইশারা করলাম, আর ওর সব লোকের নিথরদেহ মাটিতে পড়ে গেল। লোকটি অবাকের ওপর অবাক। ক্যাম্পাসের কেউ কিছু বুঝতেছে না। লোকটি ভয়ে শেষ হয়ে যাচ্ছে। কি করবে সে এখন, তার তো মাথায় কাজ করছে না। শুধু অবাক হয়ে লোকগুলো দিকে চেয়ে আছে। আমি একটু অভিনয় করে বললাম, ভাই তাড়াতাড়ি এখন যান, আপনাদের মনে হয় কোনো শত্রু। আমি কথা বলে তার কাঁধে হাত রেখে কিছু বলে পাঠিয়ে দিলাম। লোকটি ভেবেও পাচ্ছে না কি থেকে কি হয়ে গেল। তারপর তাকে উঠিয়ে দিলাম, আর লোকগুলোর দেহ নিয়ে চলে গেল। কিছুক্ষণ সবাই নিশ্চুপ। তারপর, কি রে, কি বলবি তুই? আরে আর কি, টাকা যত পাইছে তার ডবল দিতে চাইছি, এই আর কি। পরে তো এইসব আর কিছুই বললো না। ডাবল টাকা মানে? তুই এত টাকা কই পাবি? আরে বোকা, নীলাদের কি টাকার অভাব আছে নাকি? বুঝলাম। তারপর কিছুক্ষণ আটা দিয়ে বাসায় চলে এলাম। বাসায় সবাই আমাদের জন্য অপেক্ষা করছিল। বাসায় ঢুকেই আবার সেই মিষ্টি নিয়ে ভাবে টর্চার। আল্লাহ আমাকে উঠায় নাও। তারপর সবাই খাওয়া দাওয়া করে কতক্ষণ কথা বলে যার যার রুমে চলে গেলাম। তবে আজ আমার ঘুম নেই, কারণটা একটা রহস্য। এই বিষয়টা নিয়ে দুশ্চিন্তায় আছি। তাই রুম থেকে উঠে ছাদে চলে গেলাম আর পায়চারি করতে লাগলাম। এই বিষয়টা আমাকে অনেক ভাবায়। তাই ছাদে দোলনায় বসে বসে ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে গেছি জানা নেই। ঘুম থেকে উঠছি সূর্যের আবছা আলো চোখে পড়ায়। তারপর মনে হলো কাল রাতে পায়চারি করতে করতে এখানেই ঘুমিয়ে গেছি। নিচে গিয়ে ফ্রেশ হলাম, দেখলাম কেউ এখনো ওঠেনি। তাই আবার ছাদে চলে গেলাম। ছাদে বসে বসে গিটার বাজাচ্ছি আর গান গাচ্ছি। কিছুক্ষণ পর বুঝতে পারলাম আমার পিছনে কেউ আছে। তাকে দেখি নীলা কাপ হাতে নিয়ে গান শুনছে, খুব ধ্যান করে। গান গাওয়া শেষ, তার কোনো ভ্রুক্ষেপ নেই। সামনে গিয়ে বললাম, ম্যাডাম জানছেন নাকি শরবত? এতক্ষণে তার ধ্যান ভাঙলো। সে কিছু বলল না, চায়ের কাপে হাত দিয়ে জড়ায় ধরলো, বুঝি একটু লজ্জা পেয়েছে। তারপর কিছুক্ষণ একসাথে থেকে নাস্তা করে বেরিয়ে পড়লাম ভার্সিটির উদ্দেশ্যে। কিন্তু মাঝ রাস্তায় হঠাৎ নীলা বলে উঠলো, আজ ঘুরবে, আজ যাবে না ভার্সিটি। মহারানীর হুকুম। তাই আমার লোকেদের ভার্সিটি পাঠিয়ে দিলাম নজরদারি করতে। তারপর সারাদিন ঘুরে ফিরে নীলা বলল শপিং করবে, তাই গেলাম শপিং মলে। ভেতরে প্রবেশ করতে একটা মেয়ে ধাক্কা খায়। মেয়েটা ইচ্ছে করে দেয়। কি সমস্যা আপনার? দেখে চলতে পারেন না? ততক্ষণে উঠলাম নিচ থেকে। উঠে চেহারার দিকে তাকিয়ে তো আমি পুরোই শখ। এ তো আর কেউ নয়, তানিশা। খুব গায়ে পড়া স্বভাব মেয়ের। আল্লাহ, এই মেয়ে এখানে কেন? নিশ্চয়ই আজ আমার 12টা বাজাবে। আসলে সরি, আমি খেয়াল। সাকিব তুমি এখানে? বলে জড়িয়ে ধরতে আসবে, তখনই নীলার সামনে দাঁড়ায়। এই আমার স্বামীর দিকে একদম নজর দিবি না। স্বামী মানে? বাংলা বুঝিস না? এইভাবে কেউ রিয়াক্ট করে? দেখো সবাই চেয়ে আছে, চলো কোথা বসি, তারপর কথা বলি। তারপর এক জায়গায় বসলাম। তারপরেই, তুমি না নীলুকে ছাড়া কাউকে বিয়ে করতে পারবে না, তাই আমাকে ফিরিয়ে দিছিলা, তাহলে আজ এসব কি? আরে শোন, দেখ তোর জাস্ট আমি আমার বন্ধু ভাবতাম, আর কিছুই না। এর আগেও বলেছি। আর ও হচ্ছে আমার সেই ছোট্টবেলার নীলু। কি? তারপর ওকে সব খুলে বললাম। ও শুনে খুশি হলো। তারপর এইভাবে কিছুক্ষণ আড্ডা দিলাম। তারপর বিল দিয়ে শপিং মল থেকে বের হওয়ার জন্য হাঁটছি। কেউ একজন আমাদের উপর হামলা করলো। বেঁচে গেলাম, কারণ আমি আগেই দেখেছিলাম। হ্যাঁ, যখন হাঁটছি তখন থেকে নয়, শুরু থেকে দেখছি আমাদের উপর নজর রাখছে। তারপর বের হওয়ার জন্য আসতেছিলাম,
তখন চাকু দেখলাম হাতে। হ্যাঁ, তারপর ওদের দুজনে হাত ধরে টানতে টানতে দৌড় দিলাম যাতে ধরতে না পারে। দৌড়াচ্ছি এমন সময় সামনে থেকে আবার হামলা। এবার ছুরির আঘাত আমার হাতে লাগে। হ্যাঁ, ওরা আমাকে মারতে আসছে, বুঝতে পারছি কিছু একটা করতে তো হবেই। তারপর ওদেরকে একটা কফি শপে ঢুকিয়ে দরজা লাগিয়ে আমি বাইরে দাঁড়িয়ে পড়লাম, কারণ এই ভিড়ের মাঝে পালানো যাবে না, আর এখন পরিচয়ের সামনে আনা যাবে না। তাই তো মলে একটা টবে ছোট্ট একটা গাছ ছিল, সেটা হাত দিয়ে তুলে নেয়। পরে যারা মারতে আসে তাদের প্রত্যেকটাকে ইচ্ছা মতো পেটায়, মরতে মরতে আধমরা করে ফেলে। তারপর পুলিশ এসে ওদের নিয়ে যায়। আমাকে নিয়ে যেত, কিন্তু পুলিশের অফিসারটা ছিল ওই দিনের অফিসার। তারপর পুলিশ যা বললো তা শুনে মাথা 440 ভোল্টের রাগ উঠে গেল, কারণ এই হামলার পরিকল্পনা পিছনে রাব্বি আছে। রাব্বি ব্যবস্থা শীঘ্রই করতে হবে। রাগ কন্ট্রোল করে তাকে চলে যেতে বললাম। আর কফি শপের দরজা খুলতেই নীলা জড়িয়ে ধরল আর কাঁদতে লাগলো। আমার হাত ছুরির আঘাতে কেটে গেছে, তাই তার ওড়না দিয়ে বেঁধে দিল। শপিং মলের বাইরে ফার্মেসি থেকে ওষুধ আর ব্যান্ডেজ করে নিলাম। তারপর তানিশাকে বিদায় দিয়ে চলে আসতে লাগলাম রিক্সা করে। পাগলিটা এমনভাবে জড়িয়ে ধরেছে যেমন ছেড়ে দিলে আমি হারিয়ে যাব। এখনো ফুফিয়ে ফুফিয়ে কান্না করছিল। আরে পাগলি, এত কান্না করছে কেন? এই, তুমি কান্না করলে খুব কষ্ট হয়। তোমার যদি আজ কিছু হয়ে যেত, আমি কি নিয়ে বাঁচতাম? আরে বোকা, কিছুই হবে না, টেনশন করবে না। এই, তোমার এই রহস্যের হাসি দাও বন্ধ করবা? তুমি জানো এই হাসির জন্য কত মেয়ে পাগল। কি বলি তুই? আহ, লাগছে খুব, ছাড়ো। মেয়েদের পাগল বানানোর খুব ইচ্ছা, তাই না? রাগলে যে পাগলিটাকে হ্যাপি কিউট লাগে তা তো পাগলি জানে না। আমি তো মজা করছিলাম, প্রমিস আর এখন মজা করবো না। মনে থাকবে তো? তারপর বাসায় আসার পর ফ্রেশ হলাম, খাইতে গেলাম। তা তোমার হাতে ব্যান্ডেজ কেন? আসলে কি আর হবে, মহারানী গড় গড় করে সব বলে দিল। তোমাকে কালকের থেকে গার্ড দেওয়া হবে। না, আমার গার্ডের প্রয়োজন নেই। তোকে গার্ড নিতে হবে। দেখো, এখন আমি এমনি এমনি আসি নাই, কিছু কারণে আসছি, আর তাই গার্ড দিতে পারবো না। কি আর করব, না হলে গার্ড দিয়ে দিবে, তাই বললাম। কি কারণ? এখন কিছু জিজ্ঞেস করো না, কিছুদিনের মধ্যে সব জানতে পারবে। আর কিছু সারপ্রাইজও আছে তোমাদের জন্য। যত যাই বল, গার্ড তোমাকে নিতে হবে। আমার আশেপাশে সবসময় গার্ড থাকে, কি আর করার, কিছুটা সত্যি বলতেই হবে এখানে। মানে কি বলতে চাস? আমার আশেপাশে এবং এখনো গার্ড আছে। মজা করছি? সিরিয়াস সময়ে মজা করার অভ্যাস গেল না তোমার? আর ওয়েট অ্যান্ড সি। তারপর খাবার টেবিল থেকে উঠে একটা ফুলদানি রাখলাম আমার থেকে কিছুটা দূরে, এবং সবাইকে বললাম আমি ঘুমিয়ে থাকলেও কেউ হামলা করতে আসলে কিছুই করতে পারবে না। আর তার থেকে বড় কথা, এখন তোমাদের প্রমাণ হলে 3 গুলি এই ফুলদানি চূর্ণ বিচূর্ণ করে দেবে। অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। ইশারা করার সাথে সাথে ফুলদানি শেষ হয়ে গেল, আর তারা অবাক হয়ে চেয়ে আছে। আমি জানি অনেকের মনে অনেক প্রশ্ন, সময় হোক সব জানবা। এখন কিছু জিজ্ঞেস করো না। তোমাদের চারপাশে গার্ড আছে যারা 24 ঘন্টা লেগে থাকে তোমাদের পেছনে, তাই এক্সট্রা ব্যবস্থা করে লাভ নেই। তারপর সবাই যার যার রুমে চলে গেল। আমিও আমার রুমে এসে ক্লান্ত থাকার কারণে বেশ তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম। প্রতিদিনের মতোই সকালে উঠে দেখি নীলা বুকে ঘুমিয়ে আছে। আজও উঠে দুজনে ফ্রেশ হয়ে নিচে গিয়ে নাস্তা করলাম, আর ভার্সিটির উদ্দেশ্যে বের হয়ে পড়লাম। রিক্সা করে যাচ্ছিলাম, হঠাৎ একটা গাড়ির সাথে রিক্সার অ্যাক্সিডেন্ট হয়। গাড়িটি পাশ দিয়ে ধাক্কা দেয়, আমি পড়ে যাই। আমার উপর নীলা পড়ে, তবে নীলা ব্যথা পায়নি। আমি উঠে দেখলাম ড্রাইভার রিক্সাওয়ালার সামনে যা ইচ্ছা আছে তাই বলে গালিগালাজ করছে। আমার রাগ উঠে গেল, সামনে গিয়ে ঘুরিয়ে দিলাম এক থাপ্পড়। শালা থাপ্পড় এত জোরে দিছি যে কি বলবো। রাস্তার লোকেরা বলতেছে দেন আরো শালার একটু ধনী বলেই পাওয়ার দেখায়। ছেলেটিকে চিনি না, তবে যাওয়ার আগে বলে যায় তোকে আমি দেখে নেব, তুই কার গায়ে হাত তুলছিস তুই জানিস না, এই বলে চলে গেল। আমি রিক্সাওয়ালা মামাকে নিয়ে ব্যান্ডেজ করে কিছু টাকা দিয়ে চলে এলাম। টাকাটা নিতে চাইছিলেন না, তবে জোর করে দিয়ে এসেছি। তারপর অনেক দেরি করে ক্যাম্পাসে ঢুকলাম, আর ঢুকে দেখিতে অবাক। তারপর ফোনে কল আসলো, যা শুনলাম মাথা আরো বেশি গরম হয়ে গেল। ছেলেগুলো একটা মেয়েকে ডিস্টার্ব করছিল, আর মেয়েটি আর কেউ না, সেই মেয়েটি হলো জন্নত। এখন আপনাদের প্রশ্ন, এই জন্নত আবার কে, তাই তো? আস্তে আস্তে সব জানতে পারবেন। মাথাতে এমনই গরম হলো, তার উপর আবার এই কাহিনী। আমি সেখানে যেতে নিব, তখন নীলা আমার হাত ধরে বলে ওরা কোনো এমন তেমন গুন্ডা না, ওরা ফাহিম ভাইয়ের লোক। ফাহিম হলো এই দেশের টপ মাফিয়া।
তবে এখন আন্ডারগ্রাউন্ড আছে। আর তার সব থেকে বড় কারণটাই পরে বলবো। কি কারণ, কেন, কি সেটা তার পরিচয় উন্মোচন হলে জানতে পারবেন। দেখ, কিছুই হবে না। না, তুই জানিস না ওরা কত বিপজ্জনক। দেখ ভাই, নিজের পায়ে নিজে কুড়াল মারিস না। আরেকজন হাত জড়িয়ে ধরছে, সে তো হাত ছাড়ছে না। দেখ, কিছু হবে না, বিশ্বাস কর। আমি তাহলে যাব। না, তোমার যাওয়া ঠিক হবে না। তাহলে তোমাকেও যেতে দিব না। ঠিক আছে, চলো। আর তোরা থাক। ওরা দাঁড়িয়ে রইল আর আমরা সেখানে চলে গেলাম। কি ভাই, কি হচ্ছে এসব? তুই জেনে কি করবি? দেখ দেখ, ফুলটুসি আনছে সাথে। ফুলটুসিকে রেখে চলে যা, না হলে কি? আমরা ফারিম ভাইয়ের লোক, সবাই ভয় পায়। যারা কথা শুনে না তাদের কি অবস্থা করি ভাবতেই পারবি না। অপরদিকে রাব্বির প্রথম পরিকল্পনা ব্যর্থ হওয়ার পর নতুন করে পরিকল্পনা করছে কিভাবে কি করা যায়। তবে সিদ্ধান্ত নয় যে ভার্সিটিতেই মারবে সবার সামনে। তারপর আমি লোকটির কথা শুনে ভয়ে ভয়ে বললাম, ও মা, তাই? হ্যাঁ রে, এইবার ফুলটুসিকে রেখে চলে যাও। আমি এইবার ভীষণ রেখে গেলাম আর নীলাকে বললাম জন্নতকে নিয়ে এদিকে যাও। যখন যাইতে নিবে ওদের একজন নীলার গায়ে হাত দিয়ে যায় আর সাথে সাথে লোকটি নিচে পড়ে যায়। এই ঘটনা যেমন সবাইকে বাকরুদ্ধ করে ফেলে। 2 মিনিটের অন্তরে লোকটি নিচে পড়ে গেল আর উঠছে না, কিন্তু কিভাবে? অপরদিকে একজনের মুখে ঠিক ওই মুচকে আসে বিরাজমান রয়েছে। জি, লোকটিকে হাত বাড়ানোর সাথে সাথে আমি টান দিয়ে মেরেছি, আর এমনভাবে মেরেছি যে সাথে সাথে জ্ঞান হারায়। তারপর নীলা জান্নাতকে নিয়ে সাইডে যায় আর আমি মাঠে পড়ে থাকা এক গাছের ডাল দিয়ে ইচ্ছে মতো পেটাই ওদের 7 জনকে। এই ঘটনা যেমন সবাই বাকরুদ্ধ হয়ে পড়ে, কারণ এই দেশে কারোর সাহস নেই ফাহিমের কোনো লোকের গায়ে স্পর্শ করার। ফাহিমের নাম শুনে সাথে সাথেই সবাই ভয়ে 2 কদম পিছিয়ে চলে যায়। সেখানে আমি আধমরা করে ফেলি। ভার্সিটির শিক্ষকরা সব অবাক, কে এই ছেলে, গরিব হয়ে কিভাবে এমন কাজ করলো। পরিচয় সামনে আসে নাই বোধহয়। আমি এখনো আগের মতোই খ্যাত হয়ে যাই, কেউ তেমন চিনে না আসল পরিচয়। অপরদিকে রাব্বি ফাহিমের ডান হাত রিজবিকে কল করে 20 থেকে 25 জন লোক ভাড়া করে আমাকে মারার জন্য, আর ভার্সিটির দিকে আসতে থাকে। কিন্তু তাদের একটুও ধারণা নাই যে কি হতে পারে এখানে। আফিয়া থেমে থাকার মেয়ে নয়, ওর বোন মনি শান্ত হয়ে চলে গেছে পড়াশোনার জন্য দেশের বাইরে। আর আফিয়া যদি আমার মতো গরিবকে শাস্তি দিবে তাই সে প্ল্যান করে বের হয়ে আসে ভার্সিটির উদ্দেশ্যে। কি হবে এখন? হামলা কি দুপক্ষ থেকে হবে, নাকি হেরে যাবে গল্পের নায়ক? একদিকে রাব্বি আর অপরদিকে আফিয়া, আরেকদিকে মাফিয়া ফাহিম। কি চাই এদের? কেন এমন হচ্ছে? কেউ এত বড় বড় বিপদ দেখেও ভয় পায় না। ও আমাদের মতো সাধারণ না? যত সময় যাচ্ছে ওর রহস্য পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। সবাই মনে মনে একই কথা ভাবছে। জান্নাতকে নিয়ে নীলা বন্ধুদের কাছে চলে যায়। ওদের কাছে যেতেই, তুই কে বলতো? আমি মানুষ, কেন দেখছো না? দেখ, একদম মজা করবি না। নীলার মনেও অনেক প্রশ্ন জমে আছে, তবে কোনো এক কারণে কিছু জিজ্ঞেস করতেছে না। আরে কুল বেবি কুল। তারপর জান্নাতের দিকে তাকালাম। জান্নাত কাঁদো কাঁদো ভাবে ভাইয়া। সবাই যেমন আকাশ থেকে বলল, কারণ ওর মাথায় তো কিছুই আসছে না। জান্নাত সাকিবের বোন, পরিচয় করা লাগে কেন তাহলে? কি রহস্য ওরা শুধু ভাবতেই আছে। অপরদিকে আরেকজন তো ভাবছে সাকিবের তো বোন নাই, তাহলে কিভাবে? হাজারো প্রশ্ন আর নিরাপত্তা বিরাজ করছে ওদের মনে। আরে পাগলি, কান্না করছে কেন? ওর কান্না দেখে আমার চোখে জল এসে গেছিল। তুই এখানে আমাকে জানাসনি কেন? সারপ্রাইজ। তুই আমেরিকা থেকে কবে আসলি আর আমাকে জানালিও না? যা, কথা নাই। আমি আগে আমেরিকা থাকতাম, সেটা বন্ধুরা শুনে অবাক। সবাই জানে আমি গরিব, তো কি করব? তুই গার্ড নেস না, তাই তো আমি গার্ড হয়ে এসে পড়েছি। তার মানে তুই এতদিন ধরে এখানেই ছিলি? যা, তোর সাথে কথা নাই। আমি ওদের সবার দিকে চেয়ে ভয় পেয়ে আছি। আসলে ওরা রেগে আছে আর হাজারো প্রশ্ন আছে মনে। নীরবতা ভাই আমি বললাম, দেখ তোদের সব প্রশ্নের উত্তর আমি দেব, এখন না, পরে। তুই কে? তাহলে এতটুকু শুনে রাখ, আহমেদ গ্রুপ অফ ইন্ডাস্ট্রির দ্বিতীয় মালিক। মানে? আহমেদ গ্রুপ ইন্ডাস্ট্রির নাম তো শুনেছিস? এই গ্রুপের মালিকের দ্বিতীয় সন্তান হলাম আমি। কি? সবই বুঝলাম, কিন্তু জান্নাত? আসলে জান্নাত
আর কিছু বলার আগে ক্যাম্পাসে গাড়ি ঢুকলো 6 থেকে 7টা, আর 20 থেকে 25 জন লোক নামলো আর আমাদের দিকে আসতে শুরু করলো। আমাদের কাছে এসে টানতে টানতে মাঠে নিয়ে গেল। তুই আমাদের লোকেদের গায়ে হাত তুলেছিস, তোকে তো মরতেই হবে, আর এমনি তো তোকে মারার জন্য সুপারি পাইছি বলেই হাসতে লাগলো। ঠিক আছে, ওপরে ভালো থাকিস বলে গানটা বের করলো, আর সাথে সাথে বাসিরিতে 35টা ব্ল্যাক গাড়ি ঢুকে আর আকাশে 7টা হেলিকপ্টার উঠছে। আর সাথে সাথে একটা গুলি এসে যে ছেলেটা মারার জন্য বন্দুক বের করেছিল তার শরীরে লেগে আর তার নিতদ্ধ হয়ে মরে যায় নিচে। ঘটনা আকস্মিকভাবে ঘটে যায় আর তাতে সবাই বাকরুদ্ধ হয়ে পড়ে। সবাই অবাকের চরম পর্যায়ে পৌঁছে যায়, কারণ প্রত্যেকটি গাড়ি থেকে 10 জন করে কালো স্যুট পরা লোক বের হয়, সাথে প্রিলোডেড আর্মস সহ। সেখানে থাকা সবার মুখে ভয়ের চিহ্ন, তবে একজনের মুখে ফুটে আছে চিরচেনা সেই মুচকি হাসি। ফাইমে সেই লোকগুলো একজন মারার পর সবাই দুকদম পিছিয়ে যায় আর ভয়ে কাঁপতে থাকে। এখানে কি হচ্ছে কেউ কিছু বুঝতে পারছে না, সবার মুখ অজানা, এক ভয়ের ছাপ আর হাজারো প্রশ্ন। কে খ্যাত ছেলে, কি তার পরিচয়, আর এত হেলিকপ্টারই বা তার কাছে কিভাবে? নীলা জানতো যে আমাদের হেলিকপ্টার আছে, কিন্তু এতগুলো কল্পনা করে নাই। আর জান্নাত তো সব কিছু জানে, আর দু থেকে একজন ঠিকই ঘটনা সব পর্যবেক্ষণ করছে, কিন্তু কিছুই বুঝতেছে না। সে ব্যক্তির কেউ না আফিয়া, সে যেমন বিষয়টা মানতে পারছে না, সে কি ভাবলো আর কি বের হলো সবকিছুই এখন নিস্তব্ধ। রাব্বিও বিষয়গুলো মাথায় নিতে পারছে না, কারণ কে ছেলে, কি তার পরিচয়, এটাই ভাবছে। নীরবতা ভেঙে কি হলো, গুলি চালা। তারপর সেই কালো গাড়ি করে আসা লোকেদের মধ্যে কয়েকজন এসে একটা ব্ল্যাক স্যুট পরিয়ে দেয়, আবার পিছনে চলে গেল। হেলিকপ্টারগুলো এখন ভার্সিটির চারপাশে উঠছে। আপনি? আমি কে সেটা জেনে কি করবে? এতক্ষণে ভার্সিটির শিক্ষকরাও নজরে পড়ে গেছে। আসলে ভাই ভুল হয়ে গেছে, মাফ করে দেন। তোরা জানি কোন ভাইয়ের লোক, কি জানি নাম? সবাই নিশ্চুপ, কারণ সবাই একটা ভয়ে আছে। ওদের হাতে পিস্তল, আর আমার লোকগুলো যারা পেছনে আছে তারা 400 বেশি, আর বেশিরভাগ লোকের হাতে মেশিন গান AK-47, তাই কারো কোনো কথা নেই। কিরে, কোন ভাইয়ের লোক বলবি না? ভাই আমরা ফাহিমের লোক। ও, তোরা তো ফাহিম ভাইয়ের ছেলাপেলা। আমার তাকানো দেখে বুঝে গেছে তাদের এখন কি করতে হবে, তাই তারা ওই 24 জনকে নিয়ে চলে গেল। 24 জন কেন সেটা তো ভাবছেন, একজনকে তো মেরে দিয়েছে। তারপর ওরা যাওয়ার পর উপরে তাকিয়ে ইশারা করলাম, আর সাথে সাথে 2টা হেলিকপ্টার ল্যান্ড করার প্রস্তুতি নিতেছে। আর আমি গেলাম রাব্বির কাছে। খুব অবাক হচ্ছিস? আমার কথা শুনে ভেবা চাকা খেয়ে যা। সরি ভাই, ক্ষমা করে দিন, আমাকে আর জীবনেও ভুল হবে না। শোন, ক্ষমতা আছে বিধায় খারাপ কাজ করবে তা তো নয়, তবে কি? এবারের মতো ছেড়ে দেব, কিন্তু পরের বার ভুল করলে পরিণাম খারাপ হবে, আর নজর থাকবে তোদের ওপর। ও কিছু বলতে চাইছিল, শুনে নেই, শোনার ইচ্ছেও ছিল না। এতক্ষণে হেলিকপ্টার ল্যান্ড করেছে নিচে। বন্ধুদের কাছে যেতেই দেখে বোঝা যাচ্ছে এরকম ঘটনার জন্য প্রস্তুত ছিল না। সবার মনে আবার নতুন প্রশ্নের জানান দিচ্ছে, তাই সবাই নীরব। জানি তোরা কি ভাবছিস, তবে সব প্রশ্নের উত্তর আজ রাতে পাবে। চল এখন আমার সাথে। কিন্তু কোথায়? চল, গেলে দেখতে পাবে। তারপর সবাই পেছন পেছনে আসতে লাগলো। ইশারা করলাম হেলিকপ্টার স্টার্ট করার জন্য, এবং তা করলো। আমরা উঠতে যাব, তখন ওই ভার্সিটি গেটের সামনে থেকে ডাক পড়লো আশরাফের। ওকে দেখে বেশ অবাক হলাম, কারণ ওর আসার কথা আরো 3 দিন পরে, কিন্তু 3 দিন আগে এসে পড়েছে। তবে খুব খুশি হয়েছে এখন। এসব দেখে অনেকটা অবাক আর প্রশ্নের তালিয়ে আছি আমি। ওইদিকে কান না দিয়ে উঠতে বললাম, আর আমিও উঠে পড়লাম। তারপর রওনা দিলাম গন্তব্যের দিকে। সেখান থেকে সবকিছু শুরু। এসব কি? এসব কাদের? আজ রাতে সবার সামনে বলবো, একটা অপেক্ষা করো। আবারও তোমার সেই রহস্যময় হাসি, উফ অসহ্য। সাথে সাথেই জড়িয়ে ধরলাম। আর এত রাগ কোথায় রাখো মহারানী? আরে এখানে আমি আছি ভাইয়া। জানাতের কথা নীলা কিছুটা লজ্জা পেল অবশ্য। ছাড়ো, কিছুই বলো না, আবার বড় বড় কথা। আর কিছু লুকাবো না, প্রমিস। শুধু আর কিছুক্ষণ অপেক্ষা করো। আচ্ছা বলি, জড়িয়ে ধরল। যতই গন্তব্যের দিকে যাচ্ছি ততই পুরনো সেই স্মৃতিগুলো মনে পড়ছে। সে থেকে শুরু আমাদের সবকিছু। প্রায় 3 ঘন্টা জার্নি করে হেলিকপ্টার করে পৌঁছলাম। 3 ঘন্টা, কারণ এখানে আসার আগে আমাদের এক জায়গায় যেতে হয়েছে। তাই কোথায় গিয়েছি সেটা জানবেন এখন না, কারণ রহস্য এখানে শেষ হয় নাই।
সবে তো শুরু। জায়গাটা দেখে অবাক, কি অপরূপ সৌন্দর্যের, কত বড় বাড়ি, মনে হচ্ছে রাজপ্রাসাদ। বাবা মাকে দেখে নীলা সারপ্রাইজ হলো, কারণ ওটা আশা করেনি। আমার দিকে তাকালো। কি ম্যাডাম, কেমন লাগলো সারপ্রাইজ? ভালোই। তারপর সেখান থেকে আমরা সবাই একসাথে হলাম। সেখানে আমার বাবা মা, নীলার বাবা মা, ভাইয়া সবাই ছিল। সবার মনে অনেক প্রশ্ন। জান্নাত গিয়ে আম্মুকে জড়িয়ে ধরে সবাই সবার সাথে কথা বলে ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে একটু রেস্ট করে নিলাম। রাত 9টার দিকে সবাই নিচে হল রুমে বসে আছে, সবাই নীরব। আমি যেতেই, এখন বল এসবের মানে কি? আরে আস্তে আস্তে বলবি কি না সেটা বল। ভাইয়ার এমন রাগ কেউ কখনো দেখে নাই। দোস্ত, এসবের মানে কি বল? তোমরা সবাই খেয়ে নাও, তারপর সব শোনা হবে। এখন না, একটু পর। কেন? জান্নাত, কি বলছিলাম তোকে? যা এখন, ঠিক আছে? ভাবি চলো তো। কোথায়? চলো তো, কাজ আছে। আগে তোমার ভাই সব বলবি, তারপর। মন খারাপের কারণটা আমি বেশ ভালো করে জানি, বলবো। তুমিও জান্নাতের সাথে যাও। আসলে সব বলবো, তুমি আগে যাও তো। ঠিক আছে। নীলা চলে যাওয়ার পর, দেখো তোমাদের এখন এই করতে হবে, আর যা জানতে চাও তোমরা তা আজকে জানতে পারবা। তবে এখন না, একটু অপেক্ষা করো। একটু বলেই কাজে ব্যস্ত হয়ে পড়লাম। তারপর যে যার মতো কাজ করতে লাগলো। আর তার থেকে বড় কথা, 12টার মধ্যে সব কমপ্লিট করতে হবে। আর 12টা বাজতে 35 মিনিট বাকি। সময়ের মধ্যে সব কাজ কমপ্লিট, আর মাত্র 10 মিনিট আছে। অপরদিকে জান্নাত নীলার সাথে তখন থেকে কথা বলেই যাচ্ছে, কিন্তু নীলার কোনো খেয়ালই নেই। তবু জান্নাত বিষয় বুঝে কথা বলছে। তবে অনেক শপিং করে ফিরল বাসায়। বাসার সামনে আছে, বাইরে লাইট দেওয়া নেই। ওরা দরজা দেখে সামনে যেতেই দেখে দরজা খোলা, আর ধাক্কা দিতে লাইট অফ হয়ে যায়। এতে ওরা অনেক ভয় পেয়ে যায়, কিছুই বুঝতেছিল না। হঠাৎ করে জান্নাত চিৎকার দেয়, আর এতে করে নীলা অনেকটা ঘাবড়ে যায়। নীলা জান্নাত জান্নাত বলে অন্ধকারের মধ্যে এগিয়ে যেতে থাকে। নীলা বেশ ভয় পেয়ে গেছে। হঠাৎ করে নীলা থমকে যায়, আর সাথে সাথে লাইট জ্বলে ওঠে চারপাশে। কি সুন্দর করে সাজানো হয়েছে বাড়িটা। আর নীলা সেখানে দাঁড়িয়ে আছে, সেটা ছোট্ট একটা স্টেজের মতো। আর সে এতক্ষণে খেয়াল করলো তার চারপাশে সবাই দাঁড়িয়ে আছে, আর সবার মুখে একটি কথা, শুভ জন্মদিন প্রিয় নীলা, শুভ কামনা আগামী পথ চলার জন্য। নীলা বেশ অবাক হয়েছে, কারণ ও এটা ভাবতেই পারেনি। চোখে জল এসেছে। তবে এটা দুঃখের নয়, সুখের প্রতি ও সবার প্রতি ভালোবাসাটা দেখে। তারপর জন্য তাড়াতাড়ি করে নীলাকে সেখান থেকে নিয়ে যায়, আর নীল একটা শাড়ি দেয় আর বলে রেডি হতে। অপরদিকে পার্টির সকল কাজ করতে ব্যস্ত আমি, কারণ আজ অফিসের সবাই উপস্থিত। রাতে তবুও সবাইকে ইনভাইট করেছি এবং প্রায় সকলে উপস্থিত। প্রায় আধ ঘন্টা পর পর সিঁড়ির দিকে তাকিয়ে আছি হাবলার মতো, কারণ পরি বললেও ভুল হবে। নীল শাড়িতে আজ ওকে হ্যাপি সুন্দর লাগছে। তবে চোখ ফেরাতেই কষ্ট হচ্ছে আমার। আমি এক ধ্যানে তাকিয়েছিলাম। ধ্যান ভাঙলো জান্নাতের ডাকে। কি রে, এভাবে পড়ে দেখিস? কই, কি দেখি? হ্যাঁ হয়েছে, চল কেক কাটবো। বেশি কিছু বলা না এখন। তারপর ফ্যামিলির সবাই উঠলাম স্টেজে। এত লোক দেখে, এরা কারা? এখনই বলবো, একটু অপেক্ষা করো। তোর থেকে এই একটা কথাই শুনে আসতেছি অনেক আগে থেকেই। এখন কি বলবি নাকি? হ্যাঁ বলবো। অ্যাটেনশন গাইস, এরা হচ্ছে সকলে নীলু গ্রুপ অফ ইন্ডাস্ট্রির লোক। আমার পরিবারের লোককে উদ্দেশ্য করে বললাম। সবাইকে কিছুটা অবাক, কারণ বর্তমানে দেশের 1 নম্বরে আছে, আর এশিয়ার মধ্যে টপ 5-এ আছে এই কোম্পানি। মাত্র 5 বছরে অনেক উন্নতি হয়েছে। আপনারা জানেন কেন আজ ডেকেছি এত জরুরি তলব দিয়ে? না। আপনারা সবাই আমাকে একটা প্রশ্ন করতেন না? আমি এমডির দায়িত্ব আছি, তবে কেন চেয়ারে বসি না, এটা তো জিজ্ঞেস করতেন, তাই না? এইসব কথা আমার পরিবারের লোকেদের মাথার উপর দিয়ে যাচ্ছিল। হ্যাঁ। আজ তাহলে পরিচিত হতে চান কি এমডির সাথে? সবাই উত্তেজিত হয়ে বলল হ্যাঁ। আমি ইশারা নীলাকে সামনে ডাকলাম। ও ইশারা করলো কেন? আমি আবার আসতে বললাম, ও আসলো। ইনি হচ্ছেন নীলু চৌধুরী, নীলু গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালকিন, আর আপনাদের এমডি। এনার জন্যই আমি বসে নেই, কারণ চেয়ারটা তো ওনার জন্য রেখেছিলাম। এদিকে সবাই তো শক, এটা কি শুনছেন? আর নীলাও বিশ্বাস করতে পারছে না। এত বড় সারপ্রাইজ সবার জন্য ছিল, কেউ কিছুই মেনে নিতে পারছে না। আপনারা তো আমাকে নীলু গ্রুপের জন্য চেনেন। আমার যে আরেকটা পরিচয় আছে জানেন কি? না। ওনাকে চেনেন? আহমেদ গ্রুপের মালিক।
আমি হলাম ওনার দ্বিতীয় ছেলে। এবার সবাই অবাক হলো। 4-5 বছর ধরে চাকরি করে আমার সম্পর্কে, কিন্তু তারা এটা জানতো না। আপনাকে এখানে আনার আরও একটা উদ্দেশ্য আছে, সেটা হলো এটুকু বলে হাতে একটা রিং নিয়ে নীলার দিকে ঘুরে হাঁটু গেড়ে বসে ওর সামনে বসে বললাম, আমি জানি না ভালোবাসি কি। ছোটবেলায় যখন তোমার সাথে বল খেলতাম তখনই মনে হতো সারা জীবন যদি পাশে থাকতে কতই না ভালো হতো। একটা দুর্ঘটনা আলাদা করে দেয়। তবে কি জানো, তোমার জন্য এক বিন্দু পরিমাণও ভালোবাসা আমার কমেনি, বরং বার বেড়ে চলেছে। সবাই যখন খুঁজে পেল না আয়া ছেড়ে দিয়েছিল, তখনই তোমার ভালোবাসা আমাকে সাহস দিয়েছে। আমি তোমাকে খুব ভালোবাসি। উইল ইউ ম্যারি মি? চারপাশ থেকে আওয়াজ আসছে, সে ইয়েস। নীলার সাথে সাথে আমাকে তুলে জড়িয়ে ধরে কান্না মিশ্রিত গলায় জোরে জোরে বলল, হ্যাঁ বিয়ে করব। তারপর ইনি হচ্ছেন ফিউচার মিসেস সাকিব। আমি সবাইকে বললাম, সবাই করতালি দিল। ওকে গাইস, এনজয় দ্য পার্টি। তারপর সেখান থেকে সবাই উপরে চলে আসলাম। উপরে রুমে আসতেই ভাইয়া ভাবি নীলা সবাই খেয়ে রয়েছে, আর মনে হচ্ছে আজ আমি শেষ। কিছু না বলে হঠাৎ মায় শুরু করছে। আহা, তা কি যে মায় নাকি কি বলবো। ভাবির ভাই নাই, তাই আমাকে আপন ভাইয়ের মধ্যে ভালোবাসে। এত কিছু কবে থেকে? তুই এত বড় কিছু লুকিয়ে রাখছিস কেন? আরে আরে, এত রাগ করে কেন? সারপ্রাইজ কি কেউ কি বলে? তবু তোর বলা উচিত ছিল। সরি ভাইয়া। আমার থেকেও লুকাইলা কেন? আরে ভাবি যান, না লুকাইলে কি সারপ্রাইজ দিতে পারতাম? তারপর সবাই বেরিয়ে গেল। এখন শুধু আমি আর নীলা। কি হলো, কিছু বলবো না? আমাকে কষ্ট দিতে খুব ভালো লাগে, তাই না? আমি আবার কি করলাম? এখন তো কিছুই জানো না। তোমার দোষ আছে। কি করে ভাবলা ভুলে যাবো আমি তোমার জন্মদিনের কথা? এই দিনে প্রতি বছর এতিমখানায় খিচুড়ি রান্না করে খাওয়া হয়। কাল রেডি হয়েও আমার সাথে যাবে। কোথায়? গেলে দেখতে পারবে ম্যাডাম। কপালে একটা ভালোবাসার পরশ দিয়ে। তারপর আস্তে আস্তে পার্টি শেষ হলো। ওই দিনের মতো রাতে আড্ডা দিয়ে সবাই ফ্রেশ হয়ে ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে ঘুম ভাঙলো, বুকে ভারী কিছু অনুভব করলাম। হালকা চোখ খুলে দেখি মায়া ভরা চেহারা, শুয়ে থাকলে একদম বাচ্চাদের মতো লাগে। কি সুন্দর দেখতে। হঠাৎই মনে পড়ে আমাদের বিয়ে হয় না, কেউ দেখলে 100 ভাগ খারাপ পাবে। তাই এই নীলা, নীলা তুমি এখানে কেন? একটু ঘুমাতে দাও না। আম্মু তুমি? এই কথা শুনে ফাল দিয়ে উঠে পড়ে আর মাথা নিচু করে দরজার দিকে তাকায়। অপরদিকে আমি এক দৌড়ে ওয়াশরুমে। মিথ্যে বলতে হলো না হলে তো মহারানী আবার ছাড়বেন। কুত্তা বিলাই বান্দর হনুমান আন্ডোমাটিক বলদ হাদারাম, আমাকে বোকা বানিয়েছিস। দেখছি তোর কি অবস্থা আমি করি। মনে মনে নীলা বলে চলে গেল। তারপর আমি ফ্রেশ হয়ে বের হয়ে নিচে নাস্তার টেবিলে বসলাম। আজ সব আমার পছন্দের খাবার। খাবার খেয়েই ভাবি সেই স্বাদ হয়েছে। ধন্যবাদ ভাবি। আমাকে না, তোমার হবু বউকে দাও, ও এসব রান্না করছে। কি? কেন? অসম্ভব। গুন্ডি মেয়ে রান্না করতে পারে। সে আমার সামনে থেকে খাবার নিয়ে নিল আর বলল খাবার খেতে হবে না। অনেক কষ্টে রাগ ভাঙালাম। আসলে পাগলি রাগি চেহারা কেউ, তাই রাগায়। তারপর ফ্রেশ হয়ে আমি নীলাকে নিয়ে এতিমখানার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। হঠাৎ করে রাস্তার মাঝখানে একটা ট্রাক আমার গাড়িকে ধাক্কা দেয়। সব তছনছ হয়ে যায়। মুহূর্তে দুনিয়াটা অন্ধকার নেমে আসে। কোনো রকম চোখ খুলে দেখি একটা মেয়ে দৌড়ে আসছে, আর পিছনে অনেক লোক। তারপর আর কিছু মনে নেই, চোখ দুটো বন্ধ হয়ে যায় নিমেষে। তারপর সবাই আমাকে হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করে দেয়। আমাকে আইসিইউতে নেওয়া হয়। অনেক রক্ত বেরিয়ে যায়। আমার বাড়ির লোক সবাই আসে, এসে দেখে নীলার হাতে আর মাথায় ব্যান্ডেজ। নীলা সামান্য একটু ব্যথা পেয়েছে। তারপর যেটা হয় সেটা বলে, আর সেখানে হয়। আমি আর নীলা যখন যাচ্ছিলাম দুজন খুব হাসি মজা করে। হঠাৎই আমার চোখে একটা ট্রাক পড়ে, যেটা প্রায় ধাক্কা দিবে বোঝা যাচ্ছে। গাড়ির স্পিড তেমন ছিল না, হালকা ছিল। আর ওটা দেখে আমি নীলাকে ধাক্কা দিয়ে বের করে দিই, আর আমার গাড়ি আর ট্রাকের সংঘর্ষ হয়। তারপরটুকু তো আপনারা জানেন। নীলা ওর এই অবস্থায় অপারেশন থিয়েটারের বাইরে অপেক্ষা করছে। তখন ডাক্তার বের হয়ে সুসংবাদ দেবে, কিন্তু সবার মুখে ভয় আর চিন্তার ছাপ। দেখতে দেখতে 3 ঘন্টা কেটে গেল। এই 3 ঘন্টা নীলা ও মা দুজনেই বেশ কয়েকবার সেন্সলেস হয়েছে। কি হবে এখন? গল্প কি নতুন মনে চলেছে নাকি? তারপর মা নীলা কেবিনে ঘুমের ইঞ্জেকশন দিয়ে স্যালাইন লাগিয়ে দেওয়া হয়। তারপর ডাক্তার দীর্ঘ 7 ঘন্টা পর বের হয়, আর সবাই ডাক্তারকে ঘিরে ধরে। তখন নীলা আর মা ছিল, তাদের কোনোভাবে কেবিনে রাখা যায়নি। ডাক্তার সাকিব কেমন আছে?
ও সুস্থ তো? নিশ্চুপ ডাক্তার। কি হলো বলুন, আমার ছেলে কেমন আছে? দেখুন, আমরা আমাদের যথাযথ চেষ্টা করেছি, তবে কি? তবে 48 ঘন্টার মধ্যে রোগীর জ্ঞান না ফিরলে আমাদের আর কিছু করার থাকবে না। কি? এইটুকু শুনে সবাই ভেঙে পড়ে। তখন দেখুন, এখন আল্লাহকে ডাকুন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। এই বলে চলে যায় সেখান থেকে। তারপর মা নীলা দেখা করতে চাইলে ডাক্তার বলে সন্ধ্যার পর দেখা করতে পারবেন। তারপর তারা নামাজের কক্ষে চলে যায়। 15 বছর পর ভালোবাসার মানুষটিকে কাছে পেয়ে কি হারিয়ে ফেলবে, আবার কি হবে সামনে, কেন হলো এমন? যাই হোক, সবাই এক এক করে কেবিনে প্রবেশ করলো, কিন্তু নীলা আর মা কেবিন থেকে বের হয়নি। তারা সারাক্ষণ পাশেই ছিল। এইভাবে চলে গেল 47 ঘন্টা, কিন্তু কোনো উন্নতি নেই। ডাক্তাররা সব আশা ছেড়ে দিয়েছে। কি হতে চলেছে এখন? সবাই ভয়ে আর চিন্তার শেষ। কেন এমন হলো? সব ঠিক হয়ে কেন আবার এমন ঝড় উঠলো এই জীবনে? তাহলে কি সব শেষ? দেখতে দেখতে 48 ঘন্টা পার হয়ে গেল, আর ডাক্তার মৃত ঘোষণা করে দিল। লাশ মর্গে পাঠানো হলো, আর সবাই ভেঙে পড়লো একদমে। কারো মুখে কোনো কথা নেই। নীলা আর মা এখনো অজ্ঞান। আমার ছেলের লাশ কখন দিবেন ডাক্তার? এই তো কিছুক্ষণ পর, আপনারাই বাইরে অপেক্ষা করুন। পরিবারের সবাই মর্গের সামনে গাড়ি নিয়ে আসে, আর সেখানে লাশের জন্য অপেক্ষা করে। কিন্তু ঝড় যেখানে উঠে সেখানে তো সব লন্ডভন্ড করে দেয়, তাই না? এই ধাক্কা সামলাতে না সামলাতেই মর্গের পাশে ট্রান্সমিটার ব্লাস্ট হয়, আর দাও দাও করে আগুন জ্বলতে থাকে। দৃশ্যটি ভয়াবহ। মুহূর্তেই হাসপাতাল আগুন লেগে যায়। এই ঘটনা দেখে স্তব্ধ হয়ে যায়। শেষ পর্যন্ত কি ছেলের লাশও তারা শেষবার দেখতে পারবে না? তাদের চোখের সামনে দাও দাও করে চলছে বিল্ডিং। কান্না শুরু হয়ে যায় চারপাশে। নীলা বারবার নিজেকে দোষারোপ করছে আর কান্না করছে। কিন্তু নীলা কেন বারবার নিজেকে দোষ দিচ্ছে? কান্নায় সারা শহর বিরাজ হয়ে ওঠে। তাদের সাথে কেন এমন হলো? কি পাপ ছিল? এমন হওয়াটা কি তাদের কপালে ছিল? তারপর ফায়ার সার্ভিসের 11টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণ করে। অনেক রোগীকে বাঁচায়, তবে মর্গে যা ছিল সব পড়ে যায়। কপালের জুড়ে বেঁচে যায় পরিবার। অনেক ডাক্তার, নার্স এবং আগুনে পুড়ে আহত হয়েছে। তারা হাসপাতালের বাইরে ঠায় দাঁড়িয়ে আছে, কি করবে কিছু বুঝতেছে না। এখানে তারা সম্পূর্ণ ঘটনা বোঝার চেষ্টা করছে, তবে তারা ব্যর্থ। বাবা অনেক শক্ত মানুষ, কিন্তু এই ঘটনার পর আর নিজেকে ঠিক রাখতে পারেনি। সে নিজেও কেঁদে দিয়েছে। তাদের কপাল এতই ভালো যে তাদের ছেলের দাফনটাও তারা করতে পারলো না। এক ঝটকায় সব শেষ হয়ে গেল। যেখানে সব শুরু হওয়ার কথা সেখানে সব শেষ হয়ে গেল। অপরদিকে শুধু নীলা এটাই বলছে যে আমার জন্য হয়েছে সব, সব আমার দোষ। কেন করলাম আমি এরকম? নীলা কেন এসব বলছে? কি এর রহস্য? বাসার সবাই কিছুই বুঝতেছে না। নীলা এমন ব্যবহার কেন করছে? তারা ভাবছে আমার মৃত্যুর শোকে সে নিতে পারছে না, পাগল হয়ে গেছে। আদৌ কি এই ঘটনা, নাকি অন্য কোনো কাহিনী আছে এর পেছনে? কি হতে চলছে সামনে? এখন আর কেউ হাসে না, সবার মুখ গোমরা হয়ে থাকে। কেউ প্রয়োজন তুলনায় বেশি কথা বলে না। মাইশা ভাতিজি সবাইকে হাসানোর চেষ্টা করে, কিন্তু লাভ হয় না। ও ছোট্ট, তাই এইসব কিছু তেমন একটা বোঝে না। এভাবে কেটে যায় 7 দিন, তবে তেমন কোনো উন্নতি হয় না। একদিন বাবা সবাইকে ডাকে এবং দেখ, আমাদের দুটো কোম্পানি, এখন এভাবে বসে থাকলে পথে বসতে হবে। আমাদের নিজেকে শক্ত করতেই হবে। দেখ, আমাদের মাইশা দাদু ভাই কেমন জানি হয়ে যাচ্ছে। আমরা চাই না এসবের প্রভাব ওর উপরে পড়ুক। তাই আমি ঠিক করেছি সবাই আগের মতো হওয়ার চেষ্টা করে আগের মতো হতেই হবে। বাড়িতে বাবার উপর কোনো কথা কেউ বলে না, তাই সবাই মাইশার কথা ভেবে স্বাভাবিকভাবে জীবনযাপনের চেষ্টা করে। তারপর আস্তে আস্তে সবাই স্বাভাবিক হওয়ার দিকটা বেছে নিল। ডাক্তার সাহেব, রোগীর কি অবস্থা? জি, কন্ডিশন ক্রিটিক্যাল। কি বলতে চাচ্ছেন? দেখেন, মেয়েটির মাথায় গভীর আঘাত লাগে, আর অনেকভাবে অত্যাচারেরও দাগ রয়েছে। মেয়েটির সাথে কি রেপ হয়েছে? না, তেমন কোনো কিছু দেখি নাই, তবে বেঁধে রেখে অনেক মারধর করা হয়েছে। তাহলে কি? দেখুন, আমরা আমাদের সর্বোচ্চ দিয়েছি, এখন আপনি আল্লাহকে ডাকুন। এই বলে ডাক্তার চলে গেল। লোকটি পাশে বসে পড়লো আর ভাবতে লাগলো, তাহলে কি মেয়েটির অকাল মৃত্যু হবে? না না, এসব কি ভাবছি আমি? না, এমন কিছুই হবে না। আল্লাহ ওকে নিশ্চয়ই সুস্থ করে দিবে। 1 সপ্তাহ পর লোকটি মেয়েটিকে নিয়ে কুমিল্লা থেকে ঢাকা চলে আসে। এখনো মেয়েটি সুস্থ হয়ে ওঠেনি। ঢাকার বড় একটি হাসপাতালে ভর্তি হয়েছে। এভাবে কেটে গেল 1 মাস। 1 মাস পর আমি দাঁড়িয়ে আছি আমার বাড়ির সামনে। হ্যাঁ, আমি বেঁচে আছি, মারা যায়নি। এক দীর্ঘশ্বাস ফেলে চাপ দিলাম কলিং বেলে। জানি না কি হতে চলেছে, সবাই কি ভাববে, কি করবে কে জানে। এইসব ভাবছি, তখনই কেউ একজন দরজা খুলে দিল।
কে? কারণ সে চোখে বিশ্বাস করতে পারছে না। জি, দরজা খুলেছে ভাবে। আমাকে দেখে ঠায় দাঁড়িয়েছিল। সাকিব, তুমি? ভাবি আমি। কিন্তু কিভাবে? কি এখানে দাঁড়িয়ে করে রাখবা নাকি ভেতরে ঢুকতে দিবা? জেসমিন, কে আসছে রে? মা একটু স্বাভাবিক, তাই হাঁটাচলা করতে পারে। আমাকে দেখে এসে জড়িয়ে ধরলো আর কান্না করে দিল। আমিও আর থাকতে পারলাম না, আমিও করে দিলাম। এতদিন কই ছিলি? আমরা তো জানতাম তুই মারা গিয়েছিস। তোর জ্ঞান কবে ফিরলো? কি রে বল। আমি হাবলার মতো চেয়ে আছি। একবার এত প্রশ্ন কি যে বলবো আল্লাহ জানে। খিদা লাগছে, আগে খাইতে দাও। সবাই আসুক, সবার সামনেই বলবো। আয় আয় বস, খেতে দে। আজ আম্মু নিজের হাতে খাইয়ে দিচ্ছে। ওদিকে ভাবি, আব্বু, ভাইয়া, নীলা পরিবারকে খবর দিয়ে দেয়। আব্বু ভাইয়ার সাথে সাথে চলে আসে। আমাকে দেখে বেশ অবাক হয়। আমাদের ছেলে তো অ্যাক্সিডেন্টে মারা গেছে, কে আপনি? আব্বু এখনো বিশ্বাস করতেছে না। আমি ভাবতে ভাবতে সাথে সাথে শার্ট খুলে জন্মদাগ দেখালাম। আর ভাইয়া আব্বু শক, কারণ এত বড় দুর্ঘটনা থেকে কিভাবে বাঁচলাম সবারই একই কথা। তারপর নীলা আর তার পরিবার আসলো, কিন্তু নীলাকে দেখতে পেলাম না। খোঁজাখুঁজি করতেছি, তখন ভাই বলল, তোমার এমন অবস্থা হওয়ার পর 15 দিনের মাথায় কিছুটা স্বাভাবিক হয়ে ও লন্ডন চলে গেছে। আমি ভাবলাম হয়তো এই কষ্ট লোকানোর জন্য। হলরুমে বসে আছি এবং সবারই একই কথা। আপনারা হয়তো জানতে চান, তাই আর কি করার। তখনই বলা শুরু করলাম। অ্যাক্সিডেন্টের পর আমার আর কিছু মনে নেই, তবে যখন চোখ খুলি একবার, তখন প্রচণ্ড ঠান্ডা লাগতেছিল। মনে হইতেছিল আমি ফ্রিজের ভেতর। মর্গের লাশগুলো বরফ দিয়ে ঠান্ডা রাখা হয়, আর তখন আমি মরে গিয়েছিলাম। কিছু বুঝতেছিলাম না, নিজের শক্তি ছিল না, তাই আবার অজ্ঞান হয়ে যায়। তবে কিছুর সাথে ধাক্কা লেগে চোখ খুলে কিছুক্ষণের জন্য তখন একটুকু দেখতে পাই যে একজন লোক আমাকে হাসপাতালের ভেতর নিয়ে যাচ্ছে। যখন ট্রান্সমিটার ব্লাস্ট হয় তখন আমার লাশ তখন তো সবাই মনে করেছিল আমি মরে গেছি, তবে বেঁচেছিলাম। ব্লাস্ট যখন হয় তখন আমার বডি ছিটকে গিয়ে রাস্তার পাশে পড়ে। সেখান দিয়ে যাওয়া এক লোক জীবিত দেখে অন্য হাসপাতালে নিয়ে যায়। তারপর যখন চোখ খুলি তখন প্রায় 15 দিন কেটে গিয়েছিল আমার জ্ঞান ফিরতে। প্রায় 15 দিন সময় লাগে। হাসপাতালে যখন ছিলাম তখন সবই বুঝতে পারতাম, কিন্তু বলতে বা কিছু করতে পারতাম না। এক কথায় কোমায় চলে যাওয়া যাকে বলে। তবে যেদিন চোখ খুলি একটা বাজে স্বপ্ন চোখ খুলি, দেখি নীলাকে কিছু ছেলে পেলে মেরে নদীতে ভাসিয়ে দিয়েছে। এটুকু দেখে লাভ দিয়ে উঠি আর আবিষ্কার করি আমি হাসপাতালে। এটুকু আর বললাম না, দুঃস্বপ্ন ভেবে। তারপর ডাক্তার বলল আর 15 দিনের মতো সময় লাগবে। আর ডাক্তাররাও বলে আমি এত তাড়াতাড়ি রিকভার করব সেটা বিশ্বাস করতে পারছে না। তারপর আরো 15 দিন পর সুস্থ হয়ে এখন তোমাদের কাছে ফিরে এলাম বর্তমান। সত্যি কপালের কারণে বেঁচে ফেরা। তোমাদের ভালোবাসাই আমাকে বাঁচতে বাধ্য করেছে। আমাদের ভালোবাসা নাকি আমাদের দেবর রানীর ভালোবাসা? এ বলে হাসতে শুরু করলো সবাই। আমি তো একটু লজ্জা পেলাম, সবাই ছিল বলে। আর ভাবিরও খেয়ে কাজ নেই এখানে, এসব বলার কি দরকার ছিল? তারপর হয়েছে, আর লজ্জা পেতে হবে না, তুই এখন রেস্ট কর। তোমার মহারানী আসতেছে কাল সকালে। আমার তো এখন খুশিতে লুঙ্গি ডান্স করতে ইচ্ছা করছে, কিন্তু সবাই ছিল বলে তাই করতে পারলাম না। তারপর সবাই আড্ডা দিয়ে রাতে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম ভাঙলো, বুকে ভারী কিছু অনুভব করে। চোখ খুলে দেখে নিলাম আমিও খুশি মনে জড়িয়ে ধরলাম। জড়িয়ে ধরার পর জেগে গেল আর আমাকে দেখে কান্না শুরু করে দিল। আরে পাগলি, কান্না করে কেন? এবার কথা না বললে সত্যি সত্যি যাবো, আর আসবো না। জানো আমার কত কষ্ট হয়েছে। অনেক কাজ করেছে জানি আমি, আমার কলিজার অনেক কষ্ট হয়েছে, কিন্তু আজ কেমন যেন লাগছে। অদ্ভুত এক অস্বস্তি কাজ করতেছে মনে। হঠাৎই কিস করতে যাবে, তখনই ভাবি রাখবো। এহেম এহেম এহেম। তোমার কি সব সময় ভুল সময়ে ভুল জায়গায় আসা রোগ আছে নাকি? দরজা খোলা রেখে করবা আর আমরা দেখলেই দোষ। এ হেরে কেন করেছে। 7-5 না ভেবে এক দৌড়ে ওয়াশরুমে এসে পড়লাম। যাক বাবা, এবারের মতো বাঁচলাম। তারপর নাস্তার টেবিলে আমার আর নীলার বিয়ের ডেট নিয়ে কথা বলছে। নীলা তো মহা খুশি, আমিও খুশি, তবে মনকে কিছু একটা রুখে দিতেছে। নাস্তা করে উপরে চলে আসলাম আর তারা কথা বলতেছে। অপরদিকে ডাক্তার কেমন আছে ও? মেয়েটিকে লোকটি নিজের বাসা নিয়ে যায়, সেখানে একজন নার্সও রেখে দেয়। কিন্তু আজ সকালে মেয়েটি জ্ঞান ফিরে আর হাঁটতে গিয়ে পড়ে যায়, হয়তো দুর্বল বলে, তাই আবার হাসপাতালে ভর্তি করে। এ সত্যি চমৎকার, কারণ মেডিকেল সায়েন্সে এত তাড়াতাড়ি রিকভারি দেখিনি কখনো। ভয় পাবেন না, সব ঠিক হয়ে যাবে। খুব তাড়াতাড়ি জ্ঞান ফিরবে মেয়েটির।
ধন্যবাদ ডাক্তার সাহেব। ধন্যবাদ আল্লাহকে দেন। আমরা আমাদের কাজ করেছি, তবে যে বাঁচানো সে ঠিকই বাঁচিয়েছে। অবশ্যই। তারপর ডাক্তার চলে যায়। লোকটিও মেয়েটির কেবিনে গিয়ে চেয়ারে বসে ঘুমিয়ে পড়ে। তার কিছুক্ষণ পর মেয়েটির জ্ঞান ফিরে। মেয়েটি চোখ খুলে নিজেকে হাসপাতালে আবিষ্কার করে, কিন্তু তাকে তো মেরে ফেলা হয়েছিল, তাহলে এখানে কিভাবে? তখনই পাশে চেয়ারে ঘুমিয়ে থাকা এক লোকের দিকে তার নজর যায়। লোকটি বয়স্ক, তবে কেমন পরিচিত মনে হচ্ছে মেয়েটির। তখনই নার্সের আগমন, আর নার্সের কথা শুনে লোকটি জেগে যায়। এখন কেমন লাগছে আপনার? জি ভালো। ডাক্তার এনেছি বলে নার্স চলে যায়। কে আপনি? আমি কে চিনবে না, তোমাকে আমি জঙ্গলের ধারে নদীর কাছে পেয়েছিলাম, তারপর এখানে এনেছি। কি হয়েছিল তোমার সাথে? মেয়েটি একটা দীর্ঘশ্বাস ফেলে বলা শুরু করে দেয়, আর বলা শেষে নিজের অজান্তে চোখে জল বেরিয়ে পড়ে মেয়েটির, আর লোকটির চোখে জল বের হচ্ছে সব শুনে। তুমি আমার সাথে থাকবে আজ থেকে? কিন্তু আজ আমি যদি তোমার আপন কেউ হতাম তাহলে কি না করতে? মাথা নিচু করে আর কিছু বলল না। তারপর মেয়েটি কয়েকদিনের মধ্যে সুস্থ হয়ে যায়, আর লোকটি মেয়েটিকে নিয়ে চলে যায় এই শহর ছেড়ে অনেকটা দূরে। অপরদিকে বিয়ের কথা পাকা করে তারিখও ঠিক করে ফেলেছে বাসার সবাই। সবার পাশে আনন্দ বিরাজ করছে। দুপুরের পর আমাদের মার্কেটে যাওয়ার জন্য বলা হলো, আর বিয়ে 15 দিন পর শুক্রবার ঠিক করা হয়েছে। দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট নিলাম। এখন রেডি হব কই থেকে কে যেন আয়সা উড়া ধুরা মাই শুরু করে দিয়েছে। হ্যাঁ, একটি মেয়ে। আমি কিছু বুঝে ওঠার আগে সে কি মায়ের মারতে মারতে থেমে গেল। দেখলাম খুব কান্না করছে। এত জন্নত। আরে আমার পাগলি বোন, কি হয়েছে? তুই খুব পচা ভাইয়া। কেন কেন? মা বাবা যাওয়ার পরে ভাইয়াও চলে গেছিল, তুই আমার ভাই হয়ে আবার ফিরে এসেছিলি, আবার তুইও একা চলে যেতে নিচ্ছিলি। আরে না রে পাগলি, দেখ আমি একদম ঠিক আছে। হয়েছে, তোমাদের ভাই বোনের ভালোবাসার রাগ অভিমানের পালা শেষ। হ্যাঁ আসো। তারপর সবাই কিছুক্ষণ কথা বললাম। তারপর ঠিক আছে, রেডি হও, শপিং এ যাইতে হবে। জান্নাত চলো আমার সাথে। চলো ভাবি। আচ্ছা। তারপর রেডি হয়ে বসে রইলাম। জিজ্ঞেস করলাম আর কতক্ষণ? বলে 5 মিনিট। অলরেডি 25 মিনিট হয়ে গেছে। আল্লাহ, এত আটা ময়দা মাখা লাগে নাকি বুঝি না। কি যে করবে এত ময়দা মেখে। যাই হোক, 2 মহারানী প্রায় আরো 45 মিনিট পর আসলেও আল্লাহ জানে আমার কপালে আজ কি আছে। তাড়াতাড়ি শেষ হলে বাজে। হইল ময়দা মাখা তোমাদের? ভাইয়া এটা মোটেও ময়দা না, এটা মেকআপ। কি বললাম, ময়দা মাখি? মেকআপ না চেকআপ পরে দেখা যাবে, চলো। বেশি কিছু বললাম না, না হয় মহারানী এখানে খেয়ে ফেলতো। তারপর বের হয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম শপিং করার জন্য। শপিং মলের সামনে এসে ওদের নামিয়ে বললাম, তোমরা যাও, আমি আসছি। আমি গাড়ি পার্ক করে ভেতরে প্রবেশ করলাম। 2 মহারানী দেখি শাড়ির দোকানে ঢুকছে। কি আর করার, আমার হবু বউ বলে কথা। আমিও ঢুকলাম। তারপর তারা শাড়ি তো দেখতে আছে, তবে তাদের কি দেখা শেষ হয়? কমপক্ষে 100 পিসের উপর দেখলো। তারপর দেখা শেষ করলো। তবে ওই দোকানে শাড়ি প্যাক করে রাখতে বলল। দোকানদার এত শাড়ি নিবে বলে খুশি। আসলে গায়ে হলুদের জন্য নীলার সব ফ্রেন্ডরা একই রকম পরবে। যাই হোক, তার জন্য বিয়ের বিরাংশে দেখতে গিয়ে পড়লাম আরও বিপদে। আমাকে বলে পছন্দ করে দিতে। এদিকে মার্কেটে ঘুরতে ঘুরতে আমার পায়ের অবস্থা বেহাল দশা। বিরক্তকে হাসি নিয়ে বলি, এটা নাও। আরে একদিনেরই তো, আর বিয়ে শাড়ি তো লালই হয়, সারা জীবন পরবে নাকি? একটা নিলে হয়। তবে সে কি আর সেটা কি মানে নাকি? শপিং মলে সবগুলো শাড়ির দোকানে খুঁড়া ফেলেছে, তবে তার শাড়ি পছন্দ খবর নেই। যাই হোক, অবশেষে শপিংয়ের যুদ্ধ শেষ হলো। তবে বেজে গেল রাত 11টা। হয় আল্লাহ, খিদাও লাগছে প্রচুর। বললাম চলো রেস্টুরেন্টে কিছু খেয়ে নেই। যেই বলা সেই কাজ। আমরা নিজ ঠিক মতো পেট ভরে খেয়ে নিলাম। কিন্তু একটা জিনিস খটকা লাগছে, এই লোকগুলোকে। এরা কি তাহলে পিছু করছে? না, পিছু করতেছে মনে হয়। সে বাসা থেকে বের হওয়ার পর থেকে দেখে আসছে। শপিং মলে এদের দেখেছি, পরে ভাবলাম হাজার হাজার মানুষই তো শপিং করতে আসে। তবে এখন সন্দেহ হয়েছে, এখন বাড়িতে যাওয়াই ভালো। তারপর ওদের থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়লাম। সাথে ওই লোকগুলো বেরিয়ে পড়লো। বাসায় ওদেরকে রেখে এদের ভালোভাবে খবর নিতে হবে। এখন কিছু করা যাবে না। আমরা বের হতেই 2টা পুলিশের গাড়ি আসে, আর ওই লোকগুলো এটা দেখে চলে যায়। পুলিশ কেন? পরে বলবো। একজন পুলিশ অফিসার এসে বলে, স্যার চলুন। হ্যাঁ,
দুটো পুলিশের গাড়ি, একটা সামনে একটা পিছনে, মাঝে আমরা। পুলিশ প্রোটেকশন বাসায় এসে পড়লাম। ওদেরকে বাসা রেখে পুলিশের সাথে ওই রেস্টুরেন্টে আসলাম। পুলিশ এদের থেকে চিনতে পারে নাকি। তারপর কাজ হলো। ওসি চেহারা দেখেই বলে দিল, এ তো আসলাম, কিডন্যাপের জন্য অনেকবার জেল কেটেছে। অবাক করা বিষয় হচ্ছে ওরা কেন পিছু নিচ্ছে। সেদিনের মতো আসলামকে খোঁজার জন্য বলে চলে আসি। তারপর বাসায় আসতে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়। তাদের তেমন কিছু বলি নাই যাতে তারা ভয় না পায়, শুধু এতটুকু বলি বডিগার্ড নিয়ে চলাচল করার জন্য। তারপর আমি আমার রুমে চলে আসি। আমি রুমে এসে একজনকে ফোন দিই। ফোন রিসিভ হওয়ার পর, হ্যাঁ ভাই বলো। হ্যাঁ, তোকে একটা কাজ করতে হবে। ভাই বলো। তোকে একটা ছবি দিচ্ছি। ছেলেটির নাম আসলাম, কিডন্যাপিং করে। কাল সকালের ভেতর কোথায় আছে, কি করে, সব মুভমেন্ট আমার চাই। ওকে ভাই, সমস্যা নেই, তুমি ঘুমাও, সকালের মধ্যে পেয়ে যাবা। আচ্ছা, অনেকের মনে প্রশ্ন জাগবে ছেলেটিকে, তাই তো? সমস্যা নাই, জানতে পারবেন, অপেক্ষা করেন। আর অনেকে মনে করেন যদি নায়ক নিজেই করতে পারে তাহলে পুলিশকে কেন ডাকলো? এখনো নায়কের সামনে আসার সময় হয় নাই, তাই পুলিশের সহায়তা নিয়েছে। অপেক্ষা করেন, সময় হবে। মাঝরাতে মোবাইলে একটা মেসেজ আসলো আর কল আসে। রিসিভ করার পর, হ্যালো ভাই। হ্যাঁ বল, এত রাতে কি জন্য ফোন করলে? ভাই তুমি মেসেজটা দেখো, তাহলে বুঝতে পারবা। ঠিক আছে বলেই কেটে দিলাম। মেসেজটা দেখে মুখে একটা মুচকে হাসি ফুটে উঠলো আর মনে সুখে আবারও ঘুমিয়ে পড়লাম। মেসেজটা বলবো না, পরবর্তী পর্বে নিশ্চয়ই পেয়ে যাবেন। পরের দিন সকালে জান্নাত এসে তুলে দিয়ে গেল। একটু অবাক হলাম, কারণ নীলা আসে নাই। জান্নাতকে জিজ্ঞেস করার পর বলল বাইরে গেছে। এটাও জানতে পারলাম সাথে গার্ড নেই, তাই তো একটু রাগ হলো। তারপর বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। আজ একটু ভার্সিটি যাব। বাসায় আসার পর এই 2 দিন তেমন কোথায় যাওয়া হয় নাই। তারপর জান্নাতকে নিয়ে বেরিয়ে পড়লাম ভার্সিটির উদ্দেশ্যে। ভার্সিটি আসতেই বন্ধুরা হা করে তাকিয়ে আছে, মনে হচ্ছে ভূত দেখছে। আমি কাছে যেতেই, ভূত ভাই মারবেন না, আমরা কোনো ক্ষতি করি নাই। নিয়াজ ভূত ভূত বলে দৌড় দিল। বাকি সবাই ঠায় দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে তারা স্বপ্ন দেখছে। তাদের কাছে যেতেই, আশরাফও দেশে ফিরেছে আর সবকিছু জেনেছে, তবে হতবাক হচ্ছে আমার অ্যাক্সিডেন্টের সময় আসে দেশে। এইবার মনে হয় আমি ভূত। আরে মা, শালা এত জোরে কেউ মারে নাকি? চটটা একটু জোরে লেগেছে। কিন্তু এটা কি করে সম্ভব? অ্যাক্সিডেন্টের পর না আবার হাসপাতালেও আগুন লেগেছিল, তাহলে? তবে আল্লাহ তাআলার কৃপায় সব হয়েছে। জান না, তোর ফ্রেন্ডদের সাথে দেখা করতে গেছে, এরই মাঝে নিয়াজ আসে, আর আসলেই ওরা ধরা মায় শুরু করে। এরই মাঝে নিয়াজ আসে আর আসলেই ওরা ধরা মায়। এইবার বল আমি ভূত। কিন্তু এটা কি করে? আর বলতে না দিয়ে থামিয়ে শোন তাহলে। তারপর ওদের সব কিছু খুলে বললাম, কিন্তু বলার পর, দেখ ভাই, আমার কিন্তু সন্দেহ হচ্ছে। কি? দেখ, একদিনে 2 বার বিপদে পড়েছিস। আমার কাছে লাগে এটা একটা পরিকল্পনা। কিন্তু দেখ, একটা জিনিস আমার মনে হয় ওদের মেরে কেউ অ্যাক্সিডেন্ট দেখাতে চাচ্ছে। ইভেন্ট দেখ, 2টা অ্যাক্সিডেন্টও সাজাইছে। আমি ভাবতেছি নীলাকে পেয়ে কিছুদিন তো সবকিছু থেকে দূরে ছিলাম, তাহলে কি এই সুযোগটা নিল? ভালোবাসা ফিরে পেয়ে তো সব ভুলে গিয়েছিলাম। ভাবতেছি হঠাৎ এই মায়ার ধাক্কায় ভাবনার জগতের অবসান ঘটলো। কি রে, কি এত ভাবছিস? আশরাফের কথায় যুক্তি আছে, তবে এটা নিয়ে পরে কথা হবে। ওকে শোন, আমার আর নীলার বিয়ে আর 13 দিন পর, তোতে কিন্তু থাকতে হবে। এটা শোনার পর সবাই লাভ দিয়ে উঠলো আর শালা ট্রিট দে। এতক্ষণ পরে এটা বলার জন্য এরকম করছে। তারপর জান্নাতকে কল দিয়ে রাখলাম। জান্নাত আসার পর সবাই একটা রেস্টুরেন্টে ঢুকলাম। তারপর খাওয়া দাওয়া করে আড্ডা দিয়ে চলে এলাম বাসায়। বাসায় আসতে সবার জারি। এতক্ষণ কইছিলাম অসুস্থ শরীর নিয়ে বাইরে এভাবে থাকতে নেই, কার্ড নেই কেন, আর কাল যে শপিং করতে গিয়ে আমার 12টা বাজছে তার কোনো খবর নাই। যাই হোক, তারপর নীলার সাথে কিছুক্ষণ কথা বলে ঘুমিয়ে পড়লাম। বিকালে মোবাইলের শব্দে ঘুম ভাঙলো। উঠে রিসিভ করলাম। হ্যালো ভাই। বল ভাই, এইসব কিছু প্ল্যান ছিল। এইসবের পেছনে কে আছে? ভাই আরমান চৌধুরী। নামটা শুনে একটু মুচকে আসলো আর বলল আচ্ছা, বলেই ফোন কেটে দিল। খেলা শুরু জোকা। তারপর রাতের খাবার খেতে গেলাম। তা কাল সকলে মিলে শপিং করতে যেও কেমন? তুমি যাবে না? না, একটু কাজ আছে, সেটা কমপ্লিট করতে হবে। তাহলে আমিও তোমার সাথে যাব।
আর সাকিব তো আছেই। টেবিল মার্কে একটা হাসি দিয়ে আমি শুনতেছি আর মেজাজটা খারাপ হচ্ছে। মানে কাল সারাদিনটাই আমার শপিং মলে থাকতে হবে, তোর ভালো লাগে না। তারপর খেয়ে দিয়ে রুমে চলে আসলাম, এসে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর নীলাও এসে বুকের উপর শুয়ে পড়লো। জানো, তুমি যখন ছিলে না ভাবতাম কি হবে আমার। দেখো, পুরনো কথা বাদ দাও। ঠিক আছে, এখন যাও, ঘুমাবো, কাল তো যাচ্ছি। নীলা। তারপর আমি নীলা মাথা ধরে টান দিয়ে নিচে আনলাম আর আলতো করে কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিলাম। ও হয়তো ভাবছিল লিপ কিস করবে, তবে ওর ধারণা ভুল প্রমাণিত করে দিলাম। তারপর নীলা খুশি মনে চলে গেল। আমি ফোনটা বের করে কল করলাম। রিসিভ করার পর, হ্যালো ভাই, বলো। কালে এই করতে হবে, বুঝলে? আর নীলাকে যারা কিডন্যাপ করতে আসবে এই করবে। ঠিক আছে ভাই। তারপর ফোনটা কেটে দিয়ে সেই মুচকি হাসি রেখা, যেটা খুবই রহস্যময়। তারপর সেই কষ্টের দিন আমার জন্য, কারণ আমি এত সময় শপিং করতে একদম অপছন্দ করি। যাই হোক, সকালবেলা সেই মিষ্টির চিরচেনা কণ্ঠে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে সবাইকে নিয়ে বেরিয়ে পড়লাম শপিং মলের থেকে। বা এত কিছু বলে মানুষ জিজ্ঞেস করে, এই প্রথম লজ্জাবোধ করছি। কি আর করা, চুপচাপ গাড়ি চালাচ্ছি। অপরদিকে একজন সবার সামনে কাঁধে মাথা দিয়ে যে বসে আছে আর আত্মীয় স্বজন যে কথা বলছে তার কোনো ভ্রুক্ষেপ নেই। যাই হোক, আজ যেন কেন মুখের মধ্যে আলাদা একটা ভয়ের ছাপ রয়েছে, তবে বেশ মায়াবী। কিন্তু কি কারণে ভয়ের ছাপ সেটা বোঝা বেশ মুশকিল। সব চিন্তার অবসান ঘটিয়ে পৌঁছে গেলাম শপিং মলে। সবাইকে নামিয়ে আমি চলে গেলাম গাড়ি পার্ক করতে। এসে দেখি সবাই আমার জন্য অপেক্ষা করছে। তারপর শপিং করতে করতে বিকেল হয়ে গেল। সবারই অনেক ক্ষুধা লাগছে, তাই সবাই একটা বড় রেস্টুরেন্টে ঢুকলাম। ভালোভাবে পেট ভরে খেয়ে নিলাম, বিল দিয়ে বের হলাম। গাড়ি নিয়ে সবাই আসলাম, কিন্তু হঠাৎই সবার দৃষ্টি গেল নীলা তো নেই। ও কোথায়? আমার মুখে চিন্তার ছাপ থাকার কথা, তবুও যেন কেন নেই আজ। সবাই গাড়ি থেকে নেমে খোঁজা শুরু করলো, কেউ এদিক কেউ ওদিকটা। প্রায় বেশ কিছুক্ষণে খোঁজার পর পেলাম না নীলাকে খুঁজে। সবাই যখন চিন্তায় মগ্ন, তখন আমার ফোনে একটা কল আসে। আমার মুখে রহস্যময় হাসি ফুটে আসে। আমি যেন এই কলটার অপেক্ষায় ছিলাম, তবুও আমি ফোন রিসিভ করে এমন একটা ভাব নেই যে সব খুব চিন্তায় আছে। 5 মিনিট কথা বলার পর মুচকে এসে বাড়ি থেকে সবাইকে বলে, নীলাকে পাওয়া গেছে, তোমরা বাড়িতে যাও, আমি নীলাকে নিয়ে আসছি। মুচকে এসে কাউকে কিছু বলতে না দিয়ে আমি চলে যাই। ফোনটা করেছিল বাংলাদেশের বিজনেসম্যান এবং গ্যাংস্টার ফাহিম। সে ফোনে বলে নীলাকে সে কিডন্যাপ করেছে, আর জীবিত দেখতে চাইলে এই ঠিকানায় চলে আসো। যাই হোক, তারপর আমি মুচকে এসে গাড়ি নিয়ে ফাহিমের বলা ঠিকানায় চলে গেলাম। এটা শহরের দক্ষিণ দিকে ঘন জঙ্গলের ভিতর পুরনো একটা গোডাউনের ঠিকানা। আমিও সেখানে চলে গেলাম একা। সেখানে যেতেই ফাহিমের লোকেরা আমাকে ভিন্নভাবে চেক করে ভিতরে নিয়ে গেল। ওয়েলকাম মিস্টার টেবিল, ওয়েলকাম। প্রতি উত্তরে শুধু মুচকে হাসিটাই ছিল। সবার একটা দুর্বল জায়গা থাকে, তোমারটাও পেয়ে গেছি, আর তোমাকে মারলেই হব আমি বাংলাদেশের কিং। এবার উচ্চস্বরে না এসে পারলাম না। তুই মারবি আমাকে? হাসালি ফাহিম। তোর প্রাণ এখন আমার কাছে, তুই চাইলেও এক আমাদের 200 জনের সাথে পারবি না। এর প্রতি উত্তরে শুধু আমি পৈশাচিক হাসি দিই, যেই হাসিতে ফাহিম ভয় পেয়ে যায়, কারণ মৃত্যু জেনে কেই বা এরকম করবে বলেন? তুই হাসতে থাক, এটাই তোর শেষ হাসি। তাই নাকি? মার ওকে। ধমকের সাথে ওর লোকেদের বলল। ওর কথা শুনে 12 জনের মতো আমার কাছে আসতে নিল মারার জন্য। আমি একাই তাদের জন্য যথেষ্ট। এক এক করে সবগুলোকে শেষ করে দিলাম। তোরা মার ওকে। আরে কুল বেবি কুল। মানে? খুব সিম্পল। ওরা যে কেউ আমাকে মারতে আসবে না, বরং আমি বললে তোকে মারার জন্য প্রস্তুত। আমার ভাড়া করা লোক আমাকে মারবে কেন? কারণ এইখানে নীলাকে তুই কিডন্যাপ করিসনি, আমি করেছি। মানে? আরে বাবা, এত মানে করছিস কেন? তোর প্ল্যান সম্পর্কে অনেক আগে জেনে পেয়েছিলাম আমি, তাই তেমন একটা খেলা খেললাম তোর সাথে, যাতে তুই নিজেই ধরা দিস। কোনো কিছু বলার নেই, কারণ নীলাকে ওর লোকেরা নেয়নি, তুলেছিল আমার লোকেরা, যারা ছদ্মবেশী হয়ে ফাহিমের জন্য কাজ করে। আর ওই দিন যেদিন নীলাকে শপিং করানোর সময় কেউ ফলো করে আর সম্পূর্ণ তথ্য পাই আসলামের কাছ থেকে, সব কিছু জানতে পারি, তাই এই খেলা খেলি আমি। প্লিজ আমাকে মারিস না। এখন কেন শোনা?
খুব উড়ছো, তোমার দিন শেষ। চিন্তা করিস না, আমার মৃত্যুর বদলা নেব। আমি আবার ফিরবো ডেভিল কিং। পাগল হলি নাকি? তোকে বাঁচিয়ে রাখলে তো তুই ফিরবি। সেটা সময় বলে দেবে। আই উইল ব্যাক ডেভিল কিং। আর কিছু বলতে না দিয়েই তাকে পরপারে পাঠিয়ে দিলাম। তারপর নীলা যেখানে সেখানে গেলাম, দেখি বাচ্চা মেয়েদের মতো কাচুমুচু হয়ে ঘুমিয়ে আছে। তাকে তুলে গাড়ি করে নিয়ে বাসায় ফিরছিলাম, সে আমার হাতটা শক্ত করে ধরে আছে। রাতের এই লং ড্রাইভ আমার ভালো লাগছিল। অনেকে বুঝতে পারছেন না ডেভিল কিং কিভাবে। তাহলে চলুন ফ্ল্যাশব্যাক শোনা যাক। 10 বছর আগে আমি আর জিশান খুব ভালো বন্ধু ছিলাম। জিশান ধরো আমাদের মতো ব্যবসা ছিল, আর তখন কিছু সন্ত্রাসী জিশানের বাবা মাকে মেরে ফেলে। জিশান হলো জান্নাতের বড় ভাই। হ্যাঁ, ওদেরকে মারতে চায়, কিন্তু মা বাবা খুনিদের জিশান নিজ হাতে নির্মমভাবে মারে, যা দেখে অন্যান্য সন্ত্রাসীরা ভয়ে এগোতে পারে না। সেখান থেকে শুরু জিশানের এই পথের জীবন। ও অনেকটাই বদলে যায়, আর এমন অন্যায়ের প্রতিবাদ করার জন্য গড়ে তোলে ডেভিল কিং। গ্যাং হয়ে যায়, গ্যাং লিডার। আমি ওর বেস্ট ফ্রেন্ড ছিলাম, তাই আমি কিছু না করলেও ওর লোকেরা ওর পরে আমাকে সম্মান দিত। আর এটাও জিশান সবাইকে বলে দিয়েছিল। তবে সেখানে শেষ নয়। ফাইম ছিল জিশানের ডান হাত। সে বিশ্বাসঘাতকতা করে জিশানকে মারে আর পালিয়ে যায়। আর জিশান মরার আগে শুধু এতটুকু বলে জান্নাতকে যাতে দেখে রাখি। তারপর জান্নাত আর গ্যাং দুটোই আমার দায়িত্বে। ডেভিল কিং হলেও কখনো সামনে এসে কাজ করি না, আমাকে শুধু আমার গ্যাংয়ের লোকেরা এসে নেয়। ফ্ল্যাশব্যাক বলতে বলতে বাসায় চলে আসলাম। নীলাকে কোলে নিয়ে ভেতরে শুয়ে দিলাম। এখন শুরু বাড়ির লোকেদের প্রশ্নের ভান্ডারের জবাব দেওয়া। একে একে সবাইকে শান্ত করে সবকিছু খুলে বললাম। শুধু এটাই বললাম না যে গ্যাংস্টার আমি। তারাও এই স্বস্তির নিঃশ্বাস ছাড়লো। সবাই একটু শান্ত হয়ে যে যার মতো শুয়ে পড়লো। কিন্তু আজ আমার ঘুম আসছে না, তাই সাথে চলে গেলাম আর ভাবতে লাগলাম কিছুক্ষণের আগে যা ঘটনাগুলো। ভাবনার জগতে পড়েছিলাম, তখনই ফোনের কলে ধ্যান ভাঙলো। রিসিভ করতেই, হ্যালো ভাই। হ্যাঁ বল। ভাই ও লন্ডনে থাকে, শুনেছি একটা মেয়েও আছে। সব ডিটেলস মেসেজ দিয়ে দিয়েছি, চেক করো। ঠিক আছে। মেসেজটি পড়ার পর আহরমান চৌধুরীর সমাপ্তি খুব নিকটে। তারপর শুরু হলো বিয়ের বাস্তবতা। শপিংয়ে এখানে যাও ওখানে যাও, কত বাহানা। একে কার্ড দাও ওকে কার্ড দাও, এগুলো করতে করতে অনেকটা বিরক্ত হয়ে গেছি। তবু অনেকটা খুশি লাগছে যে অবশেষে ভালোবাসাটা সার্থক হতে চলছে। বিয়ের আর মাত্র 5 দিন বাকি। আমার তো এখন বাইরে বের হয় মুশকিল হয়ে গেছে। কেউ তো বাইরে যেতেই দেয় না। তবু পুরনো কিছু ফ্রেন্ডদের ট্রিট দিতে হবে বলে অনেক কষ্টে বের হয়েছে। একটা রেস্টুরেন্টে ঢুকলাম। ঢুকে তো আমি অনেকটাই অবাক, কারণ সামনে ছিল সুমাইয়া আর আরশা। আমি চুপচাপ ওদের কথা শোনার জন্য ওদের পেছনের টেবিলে বসলাম, কিন্তু ওরা দেখতে পেল না। তারপর, দেখ সাকিবকে বলে দেওয়া উচিত, না হলে ও রাগ করবে। আমিও তাই বলতাম। ভালোবাসা আমার মনে কথা বুঝে ফেলে। ঢং। এই নিয়ে ওরা কথা বলছে আর আমি ভাবতেছি, যা শালা, তলে তলে এত দূর, দাঁড়া শালা, তোকে দেখাচ্ছি মজা। ফোনটা বের করে দিলাম। কল। কোথায় তুই? এই তো বাসায়। ইচ্ছা মতো কতক্ষণ দিলাম। শালা ট্রিট দে। তলে তলে এত কিছু আর আমাকে বললি না। আসলে হয়েছে, তোকে আর আসলে নকলে করতে হবে না। ট্রিট দে, আমারটা হলেই তোদেরটাও দিয়ে দেবো। এইভাবে হাসি তামাশায় দিন কাটতে লাগলো। এর মাঝে গায়ে হলুদ পার হয়ে কাঙ্ক্ষিত দিন চলে আসলো। বিয়েটা একই বাড়িতে হবে, তাই অনেক বড় অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে। আমিও জামাই সেজে বসে আছি। কিছুক্ষণ পর নীলাকে নিয়ে আসলো, তবে ওর মুখে যুদ্ধ জয়ের হাসি। অবশেষে সকল নিয়ম মেনে বিয়েটা হয়ে গেল। এখন আমাকে ভুলে সবাই নতুন বউকে নিয়ে ব্যস্ত। আমি একা ছিলাম, বন্ধুরা চুটিয়ে প্রেম করছিল। তাই আমি বাসার পেছনে বাগানের দিকটায় চলে আসলাম। ভালোবাসাকে পেয়ে গেলাম, খুব আনন্দ লাগছিল। রাতে আমাকে খুঁজতে এসে বাগানে দেখে আর আমাকে বাসর ঘরে যেতে বলল। আমিও যাই, তবে নীলাকে টানতে টানতে সবার সামনে নিয়ে আসি বাসর ঘর থেকে। সবার সামনেই বলছি, তোর কাছ থেকে আমি ডিভোর্স চাই। তুই কি করে ভাবলি আমি তোকে ভালোবাসবো? ডিভোর্স পেপার পাঠিয়ে দেবো, সাইন করে দিস। এমন কথায় সবাই স্তব্ধ হয়ে যায়। কি বলছে এসব? চুপ, একদম চুপ, ন্যাকামি করবি না। 15 বছর আগে কথা মনে নেই? কি করে ভাবলি এত কিছুর পরেও তোকে মেনে নেব? এটাই ছিল আমার প্রতিশোধ। কি তোকে এই শিক্ষা দিয়েছি? বেরিয়ে যা বাড়ি থেকে। এই প্রথম আমার গায়ে হাত তুললো। আমি ওকে ভালোবাসি না, আর ওর জন্য আমাকে মারলা, আমিও চলে যাব, সমস্যা নেই। তুই শুনে রাখ, তোকে আমি ভালোবাসি না আর কোনোদিনও বাসবো না। আমি অন্য কাউকে ভালোবাসি। এই বলে সেখান থেকে বেরিয়ে এসে পড়ি।
আর একটা কল দিই। হ্যালো ভাই। দেখ, একটা ছবি দিচ্ছি, কোথায় আছে বর্তমানে সব লোকেশন আমার চাই, এনি হাউ এনি কস্ট। বাসার সবার হাসি মাখা মুখ নিমেষে শেষ হয়ে গেল। কি আনন্দটাই না ছিল, এখন শুধু চোখের জল ছাড়া আর কিছুই ফেলার নেই। নীলা নিজেকে রুমের মধ্যে বন্দি করে ফেলে, বাকি সবাই বোঝানোর চেষ্টা করে। অপরদিকে আমি বাস স্টেশনে এসে একটা টিকিট কেটে বেরিয়ে পড়ি এক অজানা গন্তব্যের দিকে, অজানা শহর, অজানা নগরের উদ্দেশ্যে। 8 মাস পর এই গল্পটা সিজন 1-এ সমাপ্তি ঘটল। খুব শীঘ্রই দ্বিতীয় সিজন আসতে চলেছে, সবাই তৈরি থাকো।